ধর্ষণ বিরোধী প্রতিবাদে উত্তাল পুরো দেশ। রাজধানীতে ছাত্রলীগের আলোর মিছিল। আজ সব জেলার শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অবস্থান কর্মসূচি। কাল উদ্বোধন হচ্ছে হাওরের বিষয় ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক। ভিডিও কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী। নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় এলাকাবাসী। চাইলেই যখন তখন সড়ক খুঁড়তে পারবে না সেবা সংস্থাগুলো। অনুমতি নিতে হবে প্রকল্প হাতে নেয়ার আগে। জনদুর্ভোগ লাঘবে কঠোর অবস্থানে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবং 15 অক্টোবর ফ্লোরিডায় নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার ইঙ্গিত। করোনা আক্রান্ত ট্রাম্পের। কোভিডকে অবহেলা করায় মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করলেন বাইডেন। ভোরের সময় সঙ্গে আছে আমি ফারজানা মুমু। সারা দেশে ধর্ষণ বিরোধী প্রতিবাদে উঠে আসছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ধর্ষকের সর্বোচ্চ সাজা ফাঁসি নিশ্চিত করার দাবি সবার কণ্ঠে। এই প্রতিবাদ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে। জোরালো দাবি দ্রুত ধর্ষণের মতো অপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা। রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের স্লোগানে এভাবেই মুখর হয় রাজপথ। তুলে ধরেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ নানা দাবি। সর্বোচ্চ শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড। আমরা যদি আমাদের দাবি না মানে সরকার, আমরা এই মাঠ থেকে যাব না। আমরা চাই স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে 30 থেকে 60 দিনের মধ্যে সব ধর্ষণের বিচার করা। আমরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই এন্ড ধর্ষকদের প্রপার শাস্তি চাই। মঙ্গলবার সকালে বৃষ্টি উপেক্ষা করে ধানমন্ডি এলাকায় সমবেত হন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। সাম্প্রতিক সময়ে দেশের নারী ও শিশুদের উপর সব ধরনের নির্যাতনের বিচার দাবি করেন তারা। নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাদ্রুত সম্ভব চার্জশিটগুলি আপনারা দাখিল করুন। আমরা চাই সরকারের পাশাপাশি এই দেশের বিবেকবান মানুষের একত্রিত হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। একই সময়ে রাজধানীর শাহবাগের দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি সংগঠন। আমরা চাই এই ধর্ষণ বন্ধ হোক, প্রশাসন এবং সরকার এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপে চলে আসুন। সংসদ ভবনের সামনে আয়োজিত সমাবেশে উঠে আসে ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনালের দাবি। গর্জে উঠুক বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং তার মধ্যে দিয়ে প্রমাণ করুক যে তারা এদেশের মানুষের জন্য, এদেশের মায়ের জন্য, এদেশের স্বাধীনতার জন্য রাজনীতি করেন। একই দাবিতে দেশের নোয়াখালী, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, গাজীপুর, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় রাজু ভাস্কর্য থেকে মোমবাতি নিয়ে ধর্ষণের প্রতিবাদে পদযাত্রা করে ছাত্রলীগ। জানানো হয় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ। পারিবারিক যদি মূল্যবোধ সৃষ্টি করতে পারি, আমার মনে হয় ধর্ষকরা ভয় পাবে এবং এদেরকে আমরা এ দেশ থেকে না শুধু পৃথিবী থেকে এদেরকে ধর্ষক হিসেবে, নিকৃষ্টতম প্রাণী হিসেবে এদেরকে চিহ্নিত করতে হবে। এদিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে সন্ধ্যায় আবারও মশাল মিছিল বের করে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের দেশব্যাপী প্রতিবাদী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ প্রতিটি জেলার শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত প্রতিবাদী অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। কর্মসূচিতে অংশ নেন সাংস্কৃতিক কর্মী ও দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা বলেন, সাম্প্রতিক সময়ে প্রতিটি ধর্ষণের ঘটনা প্রমাণ করে বিচারের দীর্ঘসূত্রতার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। দর্শক ও নিপীড়কদের দ্রুত বিচার আইনে শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। শুধুমাত্র সামাজিক প্রতিরোধ গড়ে তুললেই এই নারী ধর্ষণ বন্ধ করা যাবে না। যদি এর পাশাপাশি প্রশাসন প্রতিরোধ গড়ে না তুলে, এখন সময় এসেছে আমাদের জাগতে হবে, অভিভাবকদেরকে জাগতে হবে। আমরা এখনো ব্লেম গেমে আছি, একে অপরকে দোষারোপ করছি। আমরা কোথায় ভুল করেছি সেটা বের করার চেষ্টা করছি না। একটি মেয়ে নির্যাতিত হচ্ছে, ঘরে হচ্ছে, অফিসে হচ্ছে, রাস্তায় হচ্ছে। আমরা যদি বলি আমরা বাঙালি, আসলে কি আমরা বাঙালি আছি নাকি আমাদের উপরে পাকিস্তানি ভর করেছে?
সত্যি ঘৃণা হচ্ছে। ছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নোয়াখালীর ঘটনায় জড়িতদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কাউকে ছাড় দেয়া হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, বিচারহীনতার কোনো সুযোগ নেই। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনের শাসন আছে বলেই আমি মনে করি এদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা আমরা করার জন্য বিচারকের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি। এইরকম যদি হতো আমরা চুপচাপ বসে আছি, আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে আছে, তাহলে আপনারা বলতে পারতেন এটা আইনের শাসন নেই। দেশের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে, সজাগ রয়েছে, সেই জন্যই এগুলো এখনও আমরা মনে করি এদেরকে অপরাধীকে ধরতে পারছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছে। পর্তুগালের লিসবনে সেন্ট জর্জ ক্যাসেলের সৌন্দর্যে বিমোহিত পর্যটকরা। মহামারীর মধ্যেও অনেকেই ছুটে যাচ্ছেন সেখানে। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। ফিরতি টিকিটের জন্য ভোররাত থেকে কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভিড় করেছেন সৌদি আরব ফিরতে মরিয়া প্রবাসীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইহসানুল হক শাওন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, আমরা কিন্তু দেখছি যে এবার করোনার কারণে সবথেকে বেশি যে ক্ষতির মুখে বলতে গেলে পড়েছেন তা কিন্তু প্রবাসীরা, এবং প্রবাসীদের মধ্যে যারা সৌদিতে থাকতেন তারাই কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন। আমরা গত 2 সপ্তাহ ধরেই কিন্তু দেখছি যে প্রবাসীদের যে একটি ভোগান্তি, তাদের টিকিট পাওয়া নিয়ে, তাদের যাওয়া নিয়ে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু দেখছি। আপনারা এখানে দেখবেন যে সোনারগাঁওয়ের সামনে, কারওয়ান বাজারের সোনারগাঁয়ের সামনে কিন্তু অনেক প্রবাসী ইতিমধ্যে তারা আরও ঘন্টা 2 কেউ আরও আগে এখানে চলে এসেছেন টিকিট পাওয়ার আশায়, কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত টিকিটটি সেটি পাবেন কখন সেটি কিন্তু তারা আসলে জানেন না। তবে তারা কিন্তু অপেক্ষা করে যাচ্ছেন, একের পর এক অপেক্ষা করে যাচ্ছেন। তারা বলছেন যে সকাল 9টার দিকে বা 8:30টার দিকে এখানে অফিস খোলা হবে, এরপরে অবশ্য তারা সিরিয়াল পাবেন, তারপর সিরিয়াল থেকেই তারা আসলে মূলত সেটি পাবেন। কিন্তু প্রবাসীরা অনেকেই বলছেন যে তাদের যাওয়ার ক্ষেত্রে যে তাদের সৌদির যে মালিকরা রয়েছেন তারা তাদেরকে বারবার তাগিদ দিচ্ছেন, তাদেরকে বলছেন যে তারা যাতে দ্রুত চলে আসেন। অনেককে বিভিন্নভাবে তাদের মালিকরা চাপ দিচ্ছেন, কিন্তু তারা যে দ্রুতভাবে যাবেন সেই যাওয়ার কিন্তু অবস্থাটি তারা কোনো মতেই করে উঠতে পারছেন না। আমরা এখানে প্রবাসী যারা রয়েছেন 2-1 জনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা তো অনেক দিন ধরেই আসলে ঘোরাঘুরি করছেন টিকিটের জন্য, তো এখন কি অবস্থা আপনাদের? এখন তো আমরা গত 4 তারিখে একবার আসছিলাম, সেই সময় তো একটা ঝামেলা হয়েছে। আবার একটা সাদা কাগজ ফর্মের মতো একটা কাগজ দিয়েছে, ওখানে মোবাইল নাম্বার, ছুটির লাস্ট ডেট লেখার জন্য বলছে, লিখে গেলাম। তা আজকে আবার আসলাম রাত্রে 3টার দিকে। মালিকটা কি বলছে? মালিক তো বলতেছে আপনি তো নিজেই বুঝেন, আপনার যদি একটা কর্মচারী থাকে তখন আপনার কাজের জন্য আপনার তাগাদা থাকে, তখন তো মালিক তো বারবারে বলতেছে চলে যাওয়ার জন্য। এখন তো আমরা তো আর যাইতে পারতেছি না। এখন ওইখান থেকে তো বলতেছে ফ্লাইট চলে, তোমরা আসো না খা, তুমি আসো না খা, ফ্লাইট চলে তোমরা আসো না খা, বিমান চলে। তো আমরা তো এখানে বারবার আসি হয়রানি হইতেছি, তা আমরা কি করব? এখন আমাদের নিজের দেশে আমাদের নিজেদের দাম কম, সারা রাত্র এইভাবে থাকি। আমরা 4 তারিখে একবার আসছি রাত্রে 2টা বাজে, আজকে আবার আসছি রাত্রে 3টার দিকে। তো আমাদের নিজের দেশে আমাদের এই হয়রানি, কিন্তু আমরা ওইখানে গেলে এত হয়রানি হই না, ওখানে এয়ারপোর্টে এত হয়রানি হইতে। তো নিজের দেশে আমাদের দাম একবারে নাই বললেই চলে। যে শুনছিলেন যে প্রবাসীরা যে তারা অভিযোগটি করছেন যে আসলে নিজের দেশেই তারা আসলে যে একটি দাম পাচ্ছেন না, বা তাদের যে ভোগান্তি সেই ভোগান্তিটা আসলে তাদের নিজেদের দেশেই বেশি পোহাতে হয়। এবং তারা বলছেন যে এই টিকিট নিয়ে যে ব্যবস্থাপনাটা এইটি যদি আগে ঠিক করা যেত তাহলে সেটি তারা আসলে অনেকটা ক্ষতি, তাদের যে ক্ষতিটা হয়েছে বা তাদের কর্মক্ষেত্রে তাদের পরিবার পরিজন যারা আপনার এজেন্সি বা আপনাদেরকে যারা নিয়েছিল করতে হতো না। আমি আরও একজনের সঙ্গে কথা বলবো। এই যে আপনারা কয়েকবার এসেছেন, এখানে থেকেছেন, এবং যারা আপনার এজেন্সি বা আপনাদেরকে যারা নিয়েছিল তারা কি বলছে এই বিষয়ে?
আপনার সৌদি মালিকই বলতেছে যে বাংলাদেশে সমস্যাটা তারা দেখবে না, সৌদি যে সমস্যা ওখানকার মালিকে যে সমস্যা ওইটা সমাধান করে দিচ্ছে। কারণ তারা বারবার বলতেছে যে আমার কাছে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা আমি সমাধান করে দিছি, তোদের বাংলাদেশের বিষয়টা তোরা দেখ। যে অ্যাভেলেবেল ফ্লাইট চলে কিন্তু ঘের পরা যাইতে পারে না মানুষ। আজকে দেখা গেছে আমরা নোয়াখালী হাতিয়া থেকে আসছি, দেখা গেছে রাতের 5টার সময় আমরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু এখন পর্যন্ত শুধু আসতেছি যাইতেছি, এখন পর্যন্ত কোনো সাড়া পাইতেছি না। এটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি কিছু হস্তক্ষেপ কামনা করে তাহলে প্রবাসীদের জন্য বেশ একটা ইয়ে হবে। আজকে প্রবাসীরা যদি বা বাংলাদেশের বাইরে না যেতে পারে তাহলে পুরো রেডিমেড দিয়ে পুরো বাংলাদেশটা ইয়ে হয়, তাহলে আমরা প্রবাসী যারা আছে তাদের তো অনেক ক্ষতিগ্রস্ত হবে, অনেক পরিবার অনেক হাহাকার চলছে। সে প্রবাসে যারা যদি না যেতে পারে তাহলে তো তাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতির সম্মুখীন, সেটা বাংলাদেশ সরকারের পোষাবার মতো কিছু নাই। আপনি কত মাস হয়ে এসেছেন দেশে? আমি মার্চে। তো মার্চ থেকে এই যে এতদিনে আসলে আপনার মালিক কি কিছু বলেছে? মালিক অলরেডি 2 বার ছুটির মেয়াদ বাড়াইছে। একবার ছিল আপনি 30শে সেপ্টেম্বর, এখন আবার 2 মাসের ছুটি করছি। এখন যদি না যেতে পারে তাহলে আর কিছু করার নেই, কপাল খারাপ। তো শুনছিলেন যে মালিক তাদেরকে 2 বার মেয়াদ বাড়িয়েছেন। কাউকে আমরা অনেক আসলে ভাবে মালিককে, তাদের যে মালিক রয়েছে সৌদিতে, সেই মালিককে তারা বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেছেন। কেউ আমরা এর আগে দেখেছি যে চাকরি হারিয়েছেন, এমনও কিন্তু অনেক প্রবাসী রয়েছেন। এর বাইরে আমরা দেখি যে আগে যে একটি বিশৃঙ্খলা ছিল যে ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে বা টিকিট পাওয়া নিয়ে, সেটি থেকে কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে যে টিকিট দেয়া হচ্ছে সেটিতে কিন্তু অনেকটা আবার ভোগান্তি কমেছে প্রবাসীদের। তবে প্রবাসীরা একের পর এক তারা বলছেন যে এই যে তাদের প্রবাস জীবন কিংবা তারা যে টাকাটা আসলে রেমিটেন্স যে টাকাটা সেটি তারা যে দেশে নিয়ে আসেন, সেক্ষেত্রে তাদের যে সুযোগ সুবিধা সেগুলি যেমন দূতাবাসও দেখে না, এবং বাংলাদেশের সরকারের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে এই বিষয়টি আসলে আরও সুনজর দেওয়া উচিত। তো এই ছিল আমার কাছে। কারওয়ান বাজার সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভিড় করেছেন সৌদি আরব ফিরতে মরিয়া প্রবাসীরা। সে খবর জানাচ্ছিলেন এতক্ষণ এহসানুল হক শাওন। এবার চালের নমুনা নিজেই পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ডাটা বেজের মাধ্যমে গুদাম ব্যবস্থাপনার নির্দেশনা দেন তিনি। এর আগে একনেক সভায় যোগ দেন সরকার প্রধান। তিনি বলেন, করোনা মহামারীতে সময় মতো সরকারের আর্থিক অনুদানের ফলে কৃষি, বাণিজ্য সহ পুরো অর্থনীতি আবারও গতিশীল হচ্ছে। দেশের খাদ্য গুদামে সংরক্ষিত বোরো ও আমন মৌসুমে বাংলাদেশে উৎপাদিত চালের নমুনা এবার নিজে পর্যবেক্ষণ করলেন সরকার প্রধান শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে সারা দেশের কেন্দ্রীয় ও আঞ্চলিক খাদ্য গুদাম থেকে সংগৃহীত প্রতিটি চালের নমুনা হাতে নিয়ে পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী। এই সময় প্রতি বছর ভাদ্র মাসে গুদামগুলোতে সংগৃহীত নিচের দিকে চাল উপরে এবং উপরের দিকে চাল নিচে রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী, যাতে করে অপেক্ষাকৃত আগের কেনা চাল প্রথমে বিতরণ করা যায়। এছাড়া দেশের সকল গুদামে সংগৃহীত চালের তথ্য ডাটাবেজ করার নির্দেশনা দেন তিনি। এর আগে গণভবন থেকে সকালে ভার্চুয়ালি নতুন অর্থ বছরের 11তম একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় এনইসি সম্মেলন কক্ষ থেকে যুক্ত ছিলেন একনেকের অন্যান্য সদস্যরা। এরা নিতে শুরু করেছে তখনই কিন্তু তাদের আস্তে আস্তে সূচনা বক্তব্যে একনেক সভাপতি বলেন, সময় মতো প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। এমন কোনো সেক্টর নাই যাদেরকে আমরা সাহায্য না, যেটা না যে শুধু বিত্তশালী বড় লোক তাদেরকে সেভাবে আমরা দেইনি। আমরা সব ধরনের যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে আমরা তাদের কাছে পৌঁছাতে পেরেছি, এবং সময় মতো আমরা যে টাকাটা দিলাম, নগদ এবং প্রণোদনা দিলাম, এটাই কিন্তু ব্যবসাটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। এবং প্রত্যেকটা সেক্টরে আমরা ভাগ ভাগ করে দেওয়ার ফলে গার্মেন্টসের জন্য আলাদা আমরা বিশেষভাবে দিলাম। তো এই দেওয়াটাই কিন্তু আমাদের অর্থনীতিটাকে গতিশীল রাখতে সক্ষম হচ্ছে। এবং আমরা খুব সময় মতো পদক্ষেপটা নিয়েছিলাম, কারণ কত টাকা আছে কি আছে সেটা চিন্তা করিনি। একটাই চিন্তা করেছিলাম যে না, আমাদের এই দুঃসময় আমাদের
অর্থনৈতিক টাকাটাকে যদি গতিশীল রাখতে হয় তাহলে অবশ্যই সেখানে আমাদের পৌঁছাতে হবে, মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে। সভায় রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি সেক্টর প্রথম সংশোধিত প্রকল্প সহ একনেক অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় আরও 4টি প্রকল্প। তারাও কাজ করবার আগ্রহ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল উদ্বোধন হচ্ছে হাওরের বিস্ময় হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম অল ওয়েদার সড়ক। বিচ্ছিন্ন 3টি উপজেলাকে যুক্ত করে নির্মিত এই রাস্তাটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলাকাবাসী বলছেন, এই সড়ক উদ্বোধনের মাধ্যমে হাওরের নতুন দিগন্তের উন্মোচন হবে। সড়ককে ঘিরে হাওরে কেরালার মডেলে পর্যটন এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে প্রশাসন। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার পালা। রাত পোহালেই স্বপ্নের বাস্তবায়ন হাওরবাসীর। বৃহস্পতিবার সকালে হাওরবাসীর অলওয়েদার সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সময়ের অবহেলিত ইটনা মিঠামইন অষ্টগ্রাম উপজেলাকে সংযুক্ত করেছে এ সড়কটি। দিগন্ত বিস্তৃত হাওরের মাঝ দিয়ে পিচ ঢালা প্রশস্ত উঁচু সড়কটি হাওরের সৌন্দর্যকে যেন বাড়িয়ে দিয়েছে বহুগুণ। 1 কিলোমিটার রাস্তা ছিল না সাইকেল চালানোর মতো। আমাদের কল্পনাও এটা হবে না যে রাস্তা হবে। আগে কামাই করতাম 300-400 টাকা, এখন কামাই করে 500-600 টাকা। এই সড়ককে ঘিরে সমৃদ্ধ হবে হাওরের অর্থনীতি, বাড়বে মানুষের জীবন মান, এমনটা মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অর্থনীতি মুক্তির জন্য এটি স্বপ্নের রাস্তা হবে। আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে আমার ব্যবসায়ী সমাজ, ছাত্র সমাজ সবাই একটা বিশাল সুবিধা পেয়েছে। এই রাস্তাটা নির্মিত হওয়ার ফলে আমরা 3টা উপজেলার মানুষ নির্বিঘ্নে সারা বছর আমরা এটা দিয়ে যাতায়াত করতে। এই সড়ককে ঘিরে হাওরে ভারতের কেরালা মডেলে পর্যটন এলাকা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। উন্নয়নের সঙ্গে নিরাপত্তা একটা বড় ফ্যাক্টর এবং উন্নয়ন এবং নিরাপত্তা নিয়ে আমরা যেভাবে দেশ এগিয়ে চলছে এবং এই এগিয়ে যাওয়ার যাতে কোনো রকমের হাওর অঞ্চলে ব্যত্যয় না ঘটে সেটাকে লক্ষ্য করে কিন্তু আমাদের এই আয়োজন। গত অর্থ বছরে 874 কোটি টাকা ব্যয়ে 29.73 কিলোমিটার দীর্ঘ অলওয়েদার সড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। 12টি সভা করেও বাস রুট পুনর্বিন্যাস প্রকল্পের কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সিটি কর্পোরেশনের নেতৃত্বে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। গতকাল দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 12তম সভা শেষে এই বিষয়ে বৈঠক শেষে একথা জানান ঢাকার 2 নগরপিতা। এবারের সিদ্ধান্ত যদি ব্যর্থ হয় তাহলে এই প্রকল্প সরকারের কাছে হস্তান্তর করার কথাও জানান দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। গণপরিবহনে শৃঙ্খলা আনতে 4 রঙের 4000 বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক। তার মৃত্যুর পর বিষয়টি নিয়ে 9 বার বসেছিল দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন। যদিও সেসব বৈঠকে উপেক্ষিত ছিল না উত্তর ঢাকা। ঢাকায় নতুন কোনো বাস রুটের অনুমোদন না দেয়া সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানালেও পরে তা সবই ভেস্তে যায়। আমরা তো এখনো উত্তর প্রস্তুতি নিই না। দীর্ঘদিন পর নতুন করে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সোমবার ঢাকা দক্ষিণ সিটিতে বিষয়টি নিয়ে এক টেবিলে বসেন 2 নগরপিতা। ছিলেন প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনেরাও। সভা শেষে দক্ষিণের মেয়র জানান, আগের 11টি সভায় সুফল না আসায় নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। লক্ষ্য করেছি যে আগের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল গত 11টি সভায় কোনোটারই তেমন কোনো বাস্তবায়ন আমরা পাইনি। যদি ব্যর্থ হয় তাহলে আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই কমিটি তাহলে আর প্রয়োজন নাই। সরকারকে বলবো এই দায়িত্ব আমরা তখন নিতে অপারগতা প্রকাশ করতে বাধ্য হব। তবে শিগগিরই বাস রুট পুনর্বিন্যাস পরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী উত্তর সিটির মেয়র। প্রয়াত মেয়র আনিসুল হক এটাকে চেষ্টা করেছেন, তারই ধারাবাহিকতায় আমরা 2 সিটির ঢাকা শহরের মেয়র 2জন এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এটি একটি রূপ কিন্তু আপনারা অচিরেই দেখতে পারবেন। কী কারণে পূর্বের 11টি বৈঠক ব্যর্থ হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেননি 2 মেয়র। এটিকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। চাইলেই আর যখন তখন সেবা সংস্থাগুলোকে সড়ক খোঁড়ার অনুমতি দেবে না ঢাকার 2 সিটি কর্পোরেশন। 2 মেয়র বলছেন, এবার আর কাজের আগে নয় বরং অনুমতি নিতে হবে প্রকল্প হাতে নেয়ার আগে। এর ব্যতিক্রম হলে পরিণাম ভালো হবে না বলেও কঠোর হুঁশিয়ারি তাদের। খলিলুর রহমানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। রাজপথের সুরো খেয়াল করলেই চিত্রটা ঠিক এমন। বিদ্যুৎ, পানি, গ্যাস,
সুয়ারেজ কিংবা ইন্টারনেট সেবা সবারই কর্মযোগ্য এই মাটির তলে। তাই সংস্কার কিংবা রক্ষণাবেক্ষণে খানাখন্দ হতেই পারে, তবে সেখানে যদি সমন্বয় না থাকে কী পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসী তা হারে হারে টের পাচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে প্রতি বছর সেবা সংস্থাগুলোর খানাখন্দের আবেদন জমা পড়ে হাজার হাজার। এর বিপরীতে বছর জুড়েই চলে খোঁড়াখুড়ি। বারবার আওয়াজ তুলেও সমন্বয়ে বাধা যাচ্ছে না সেবা সংস্থাগুলোকে। এক্ষেত্রে অসহায় খোদ নগর কর্তৃপক্ষ, ফলাফল নিত্য দুর্ভোগ। একসাথে সব মিলিতভাবে কাজটা করলে যে আমার কাজ আমি 5 দিনের মধ্যে শেষ করব, তোমার কাজও তুমি 5 দিনের মধ্যে শেষ করো, এভাবে করে দিলে কিন্তু কাজটা খুব দ্রুত কাজটা হয়। কর্তৃপক্ষ যদি দ্রুততম সময়ের ভিতরে যদি এই সংস্কারটা সম্পন্ন করতে পারেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। তবে যখন তখন চাইলেই কেন অনুমতি দিতে হবে এমন প্রশ্নের জবাবে নগর কর্তারা বলছেন এবার আর শেষ বেলায় অনুমতি নয়, প্রকল্প অনুমোদনের আগেই চাইতে হবে অনুমতি। যেদিন কাজ শুরু করবে তার আগের দিন যদি বলে, মেসেজ কিন্তু ভেরি ক্লিয়ার, আমরা তাদেরকে কোনো ধরনের অ্যাপ্রুভাল কিন্তু দেব না। তারা প্রথম থেকে কিন্তু আমাদের সাথে একসাথে আমাদের ডিপার্টমেন্টের সাথে কিন্তু কাজগুলো করতে হবে। আমি আশাবাদী যে অচিরেই আমরা সমন্বয়হীনতা মুক্ত হতে পারবো। আর টালবাহানা নয়, 2 মেয়রের হুঁশিয়ারি, কঠোর হচ্ছেন তারা। সমন্বয়হীনতা মুক্ত হতে যে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, আমরা এরই মাঝে সেই কঠোর পদক্ষেপ নিয়ে আরম্ভ করেছি। এই যে সবাই যার যার মতন কাজ করছে, তারা কিন্তু মেসেজ কিন্তু সবাই পাচ্ছে, আমাদের সাথে তারা কোঅর্ডিনেশন করবে এবং কোঅর্ডিনেশনের মাধ্যমে কিন্তু তারা কাজগুলো করবে। এছাড়া নির্ধারিত সময়ে কাজ শেষ না করার ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছেন 2 নগরকর্তা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত হওয়ায় প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন পুলিশের 26 সদস্য। শুধু সেবনের প্রমাণ মেলায় 24 জনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় মামলার প্রস্তুতি। ডোপ টেস্টে পজিটিভদের বিরুদ্ধে 0 টলারেন্সে সদর দফতর, এমনটাই জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে এই উদ্যোগ পুলিশ বাহিনীতে স্বচ্ছতা আনবে বলে আশা মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের। এই উদ্যোগকে সাধুবাদ জানালেও অপরাধ বিশ্লেষকরা বলছেন মাঠ পর্যায়ের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আনতে হবে ডোপ টেস্টের আওতায়। মার্জিয়া মুমুর রিপোর্ট। গেল 28 জুন তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ও রেললাইন এলাকা থেকে গ্রেফতার হয় 21 মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে যারা তেজগাঁও ও শিল্পাঞ্চল থানার 20 পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার কথা জানায়। তদন্ত শেষে 2 থানার অন্তত 12 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিএমপি কমিশনার ও আইজিপি নির্দেশে প্রত্যেক থানায় সন্দেহভাজন পুলিশ সদস্যদের তালিকা তৈরি ও ডোপ টেস্ট শুরু হয়। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা ইতিবাচকভাবে দেখছেন এই উদ্যোগকে। আমরা মাদক নিধনের কথা বলছি, আমরাই যদি মাদক সেবন করি তাহলে কিভাবে এটা সম্ভব? আমি মনে করি যে অবশ্যই এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। এই ধারা অব্যাহত থাকলে অবশ্যই বাংলাদেশ পুলিশের মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে মাদক নির্মূল হবে। ডিএমপির 57টি ডিভিশনের 100-র বেশি পুলিশ সদস্যের নমুনা পরীক্ষার পর পজিটিভ হওয়া 50 জনের মধ্যে মাদক গ্রহণ ও কারবারে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলায় 26 পুলিশ সদস্যকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্তের ঘোষণাও এসেছে, যাদের মধ্যে আছে 17 জন কনস্টেবল, 4 জন এসআই, 3 জন এএসআই, 1 জন সার্জেন্ট ও 1 জন নায়েব। আর শুধু মাদক গ্রহণের দায়ে বাকি 24 জনের বিরুদ্ধে চলছে বিভাগীয় মামলার প্রস্তুতি। যেসব সদস্য সন্দেহভাজন তাদেরকে প্রাথমিকভাবে তাদের লক্ষণ দেখে আসলে চিহ্নিত করা হয়, তারপরে তাদেরকে টেস্ট করার জন্য পুলিশ হাসপাতালে প্রেরণ করি। বিভাগের প্রতিটি সদস্যকে এই সিগন্যাল দেয়া আগে নিজেকে মাদকমুক্ত থাকতে হবে। এদিকে শুধু মাঠ পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ডোপ টেস্টের আওতায় আনার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। পুলিশের সর্বত্রই শুদ্ধি অভিযানটা চালানোটা প্রয়োজন। শুধুমাত্র নিচু স্তরের কয়েকজন পুলিশের উপর আপনি কিছু ব্যবস্থা নিলেন এবং তা আপনি বললেন যে এটা শুদ্ধি অভিযান চলছে, সেটা একটা লোক দেখানোর ব্যাপার হবে। মাদকের বিস্তার রোধে অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর উপরও জোর দেওয়ার তাগিদ দেন তিনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সাধারণ ডায়েরি করতে কিংবা অভিযোগ দিতে এখন আর যেতে হবে না থানায়। সংশ্লিষ্ট ইউনিয়নেই মিলবে পুলিশের সেবা। এজন্য মাদারীপুরে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় চালু করা হয়েছে বিট পুলিশিং। নিয়োগ দেওয়া হয়েছে একাধিক পুলিশ কর্মকর্তাও।
জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলছেন, প্রান্তিক পর্যায়ে মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে পুলিশের মহাপরিদর্শক হাতে নিয়েছেন এই কার্যক্রম। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুর থেকে পাঁচছর বিট পুলিশিং কার্যক্রমে সেবা নিতে আসেন সোলাইমান শেখ। কষ্ট করে তাকে যেতে হয়নি সংশ্লিষ্ট থানায়, বাড়ির কাছেই কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি তিনি। স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ, কেউ আইন নিয়ে ঠেলাঠেলি, এই ধরনের এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের থানায় যেতে হয়, তা থানায় যেতে যদি না হয় তাহলে আমাদের এখানে যদি সুবিধাটা পাই, থানায় যাওয়ার যে আমাদের যে একটা খরচ আছে সেই খরচটা হলো না। শুধু সোলাইমান শেখ নন, তার মতো শত শত মানুষ পাচ্ছেন এই সুবিধা। তবে একসময় সাধারণ ডায়েরি কিংবা অভিযোগ দিতে থানায় গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। অনেক সময় সেবা না পেয়ে ফিরে আসতেন অনেকেই, কিন্তু পাল্টে গেছে সেই প্রেক্ষাপট। জেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় বিট পুলিশিং সেবা চালু করা হয়েছে। প্রত্যেকটি বিটে নিয়োগ দেওয়া হয়েছে একজন উপপরিদর্শক সহ 4 জন পুলিশ সদস্য। সাধারণ মানুষ অভিযোগ দিয়ে তাৎক্ষণিক পাচ্ছেন সমাধান। আমরা যদি আগে থানা যেতাম, অনেক সময় আমাদের সময় অপচয় হতো। এটা আমরা অনেক খুশি। আর একটু তৎপর হলে মনে হয় যে আমাদের এখানে মাছ দূর থাকবে না। সুদূর থানায় গিয়ে যেই সুবিধাটা পাইতাম, ওই সুবিধাটা আমরা এখন স্থানীয়ভাবে এখান থেকেই পাইতেছি। থানার অফিসার ইনচার্জদের দাবি, বিট কেন্দ্রের পাশাপাশি হয়রানি ও ভোগান্তি কমাতে মোবাইলের মাধ্যমেও 24 ঘন্টা সেবা পাচ্ছেন সাধারণ মানুষ। তাদের যে সাধারণ ডায়েরিগুলো এখানে গ্রহণ করে আমরা থানার সাধারণ ডায়েরির সাথে সমন্বয় করে একটা ডায়েরি নাম্বার তাদেরকে দিয়ে দেয়, যেন তারা কষ্ট করে থানায় গিয়ে কোনো হয়রানির শিকার না হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রান্তিক পর্যায়ে পুলিশের সেবা পৌঁছে দিতেই চালু করা হয়েছে এই কার্যক্রম। একেবারে রুট লেভেলের তৃণমূল পর্যায়ে মানুষের কাছাকাছি থেকে পুলিশের যে সমস্ত সেবা সেগুলো যাতে দিতে পারে। জেলার 12.5 লাখ মানুষকে সেবা দিতে 67টি পয়েন্টে চালু করা হয়েছে এই বিট পুলিশিং। সময় সংবাদ, মাদারীপুর। বুয়েট ছাত্র ফাহাদ স্মরণে পলাশীর মোড়ে অস্থায়ী একটি স্মৃতিফলক নির্মাণ করেছেন বুয়েট শিক্ষার্থীরা। গত রাত 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড়ে প্রতীকী স্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়। আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন জানান, এই দিন আবরার ফাহাদকে হত্যা করা হয়। আবরারের স্মৃতি ও চেতনা সমুন্নত রাখতে তারা এই 8 স্তম্ভের প্রতীকী শহীদ মিনার নির্মাণ করেছেন। শিক্ষার্থীরা জানান, 8 স্তম্ভের মাধ্যমে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, নদী বন বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা, আগ্রাসন নির্মূলের দাবি তুলে ধরা হয়েছে। গত বছর যখন আবরার ফাহাদ শহীদ হন, তার পরবর্তীতে আমরা যখন যারা আন্দোলন করেছিলাম তারা তখন শপথ নিয়েছিলাম যে শহীদ আবরার ফাহাদের যে ঘটনা, সেখান থেকে আমাদের যে শিক্ষা, যে চেতনা, সেটাকে আমরা আজীবন ধারণ করব। বিষয়ে আমরা এই 8টা স্তম্ভে ধারণ করার চেষ্টা করেছি। যারা বাংলাদেশের নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, আমরা বিশ্বাস করি তারা যদি এই শব্দগুলো নিয়ে ভাবেন এবং বাংলাদেশে এগুলো অর্জনের উপায় বলে দেন, তাহলে বাংলাদেশ মুক্তি পায়। ভোরের সময় আরও থাকছে। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে ভেসে আসা কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন বহু নারী পুরুষ। শ্রমিকদের সংগ্রহ করা কয়লা কিনে বিভিন্ন স্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ জানিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গতকাল দিনব্যাপী চলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন। এ সময় বিক্ষোভকারীরা ধর্ষণ সহ নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের দাবি জানান। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে তরুণরা। দাবি একটাই, বন্ধ হোক ধর্ষণ, হত্যা, নির্যাতন, বিচার হোক নির্যাতনকারীদের। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর 0 পয়েন্টে সারা দেশে ধর্ষণের প্রতিবাদে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। এতে একাত্মতা জানিয়ে অংশ নেয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এ সময় নারীর প্রতি বর্বরতা বন্ধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নারী অবমাননাকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সব বয়সী মানুষ। সন্ধ্যায় জনসমুদ্রের রূপ নেয় শহীদ মিনার প্রাঙ্গণ। পরে শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরিতে ধর্ষকদের বিচার চেয়ে মানববন্ধন করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় ধর্ষণ বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
গাজীপুরের জয়দেবপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শত শত শিক্ষার্থী। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা। এছাড়া নারী হত্যা, ধর্ষণ ও নির্যাতন বন্ধে বরিশাল, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বেশিরভাগ জেলায় নানা প্রতিবাদ কর্মসূচি করেছেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবু নোমান, সময় সংবাদ। পাবনায় কৃষকরা শীতের আগাম সবজি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। অনুকূল আবহাওয়ায় এবার পাবনায় বিভিন্ন সবজির ফলনও ভালো হয়েছে। মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি ক্ষেত থেকে নিজেদের উৎপাদিত সবজি বিক্রি করে ভালো দাম পাচ্ছেন চাষিরা। করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ও লক্ষ্মীকুণ্ডার বিস্তীর্ণ মাঠ। ভোর থেকে কৃষকদের ব্যস্ততা জমিতে রোপণ করা সবজি ক্ষেতের পরিচর্যা নিয়ে। কেউ কেউ রাতেই মাঠ থেকে সবজি তুলে প্রক্রিয়াজাত করে রাখেন, পরে তা নিয়ে যান আলহাজ মোড় সবজি বাজারে। চর কুরুলিয়া, চর গড়গড়ি, সলিমপুর, বক্তারপুর সহ বিভিন্ন গ্রামের কৃষকের আনা এসব সবজির বেচাকেনায় সরগরম হয় বাজারটি। চলতি মৌসুমে ভালো দাম পাওয়ায় খুশি সবজি চাষিরা। মূলা, কপি, বেগুন, বিন সব কিছু আমরা কাঁচামাল কিনে ঢাকাতে পাঠাই। ঢাকাতে প্রতিদিন বিক্রি করে আমরা সবাই। এই বছরে আসলে আমরা শসার দামটা ভালো পাচ্ছি। মূলা টুলা এগুলো আমরা সিম টিম সব মনে করে আঘাত করা হয়েছে আমাদের। এখন এইগুলো বেশি কিনে যদি আমাদের যদি কিছু হয় তাহলে পরে ওইগুলো ক্ষতি আমরা পুষায় নিতে পারবো। পাইকাররাও এখান থেকে ন্যায্য দামে সবজি কিনে দেশের বিভিন্ন এলাকার বাজারে নিয়ে যাচ্ছেন। পয়লা আষাঢ় থেকে শুরু হয় করলা, ঝিঙি, বেগুন, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এরপর ওইটা শেষ হয়ে গেছে। এখন বর্তমানে আছে কপি, মূলা, ওই কিছুদিন পরে সিম উঠবে, বেগুন, কাঁচা মরিচ। আমাদের বাজারের সমস্ত জিনিস এখানে এই ৬-৭ মাস এক ধারছে সব আইটেমের জিনিস পাওয়া যায়। চলতি বছর জেলায় ২২,২৮৪ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, পাবনা। দিনাজপুরে চাহিদার চেয়ে আমদানি কম হওয়ায় সবজির দাম বেড়েছে। এই মুহূর্তে বাহাদুর বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল। জি মুবু, আপনাকে ধন্যবাদ। বা যেমনটি বলছিলেন যে দিনাজপুরের সবজির বাজারের কিন্তু দামের কোনো পরিবর্তন আসেনি এবং এখানে কিন্তু 40 থেকে 50 টাকার নিচে কোনো আপনার সবজি মিলছে না। বিশেষ করে আপনাকে বলতে পারি করলা, বেগুন, আপনার আলু বলেন, চিচিঙ্গা সব কিছুর দাম কিন্তু 50 থেকে 60 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এটা একটি পাইকারি বাজার। আপনাকে আগে জানিয়ে রাখি যে এবার দিনাজপুরে অতিবৃষ্টির কারণে কিন্তু সবজির ক্ষেতগুলো নষ্ট হওয়ার কারণে এখানে যে ধরনের সবজির চাহিদা থাকার কথা ছিল সেটি কিন্তু অনেক নেই। সরবরাহ কম থাকায় দাম খুব বেশি এবং কৃষকরা তাদের উৎপাদিত সবজি বাজারে নিয়ে আসার পরে এইখানে বিক্রি করতে যখন আসেন পাইকার যারা আসেন তারা কিন্তু এই সবজি কিন্তু তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং বেশি দামে তারা কিনতে বাধ্য হচ্ছেন। এখানে আরেকটি বিষয় বলে রাখি যে যে দাম দিয়ে পাইকাররা কিনছেন পাশাপাশি খুচরা বিক্রেতারা সেই সবজি কিনে কিন্তু তারা বেশি দামে বিক্রি করছেন। ফলে যারা ক্রেতা এবং তারা কিন্তু কিছুটা হলেও দুর্ভোগে পড়েছে। সীমিত আয়ের মানুষ যে বাজেট নিয়ে এখানে আসেন তারা কিন্তু যে দাম দিয়ে সবজি কেনার কথা তারা কিন্তু পারছেন না। ফলে তারা অনেকে তাদের কাঙ্ক্ষিত যে সবজি ক্রয় করতে চাচ্ছেন সেটা কিন্তু তারা পারছেন না। যারা কৃষি বিভাগের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে বৃষ্টির কারণে এবার কিন্তু সবজির ক্ষতি হয়েছে। বিশেষ করে এখানে এবার 13 উপজেলায় প্রায় 14,000 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে, কিন্তু ফসল নষ্ট হওয়ার কারণে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের সঙ্গে কথা বললে অনেকে বলেছেন যে তাদের যে সবজি সেই সবজি কিন্তু আপনার নষ্ট হওয়ার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখন যেটা তারা অনেকে দাম পালেও কিন্তু যে হারে সবজি বাজারে আসার কথা সেভাবে আসছেন না। আপনাকে জানিয়ে রাখি যে শাক, লাল শাক, পুঁই শাক, কচু শাক, যে শাকগুলোর প্রতি আঁটি আপনার 10 টাকা ছিল এখন কিন্তু 20 টাকার নিচে কোনো আঁটি এখানে বিক্রি হচ্ছে না। পাশাপাশি কদু, আপনার লাউ
এগুলোর দাম কিন্তু আপনার 40 থেকে 45 টাকা প্রতি পিসে বিক্রি হচ্ছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সবজির বাজারে যারা আসছেন, বিশেষ করে এখানকার যারা পাইকার এবং আড়তদার, তারা যেটা বলছেন যে এই মৌসুমে কিন্তু এটা হওয়ার কথা নয়, কিন্তু নতুন সবজি না আসা পর্যন্ত কিন্তু এই দাম কমবে না, এই দামের অবস্থা কিন্তু এই অবস্থায় থাকবে। তবে যারা ক্রেতা এখানে আসছেন তারা কিন্তু আপনার সাধ্যের বাইরে হওয়ার কারণে অনেকেই কিন্তু আপনার বিফল মনোরথ নিয়ে ফিরে যাচ্ছেন, কারণ প্রতিটি জিনিস সবজি আবাদ করেন তারা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে আগে জানিয়েছি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারে দিনাজপুরে সব জায়গায় কিন্তু একই অবস্থা, যে হারে বা সবজি আপনার আমদানি হওয়ার কথা ছিল সে হারে সবজি কিন্তু আমদানি এখানে না হওয়ার কারণে আপনার দাম অনেক বেশি পড়ে যাচ্ছে। তো জেলা কৃষি বিভাগও বলেছেন যে যারা যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা এই বিষয়টি তারা দেখবেন। পাশাপাশি তারা যেটা বলেছেন যে কৃষকদের তারা উৎসাহিত করছেন যেন ভবিষ্যতে আর এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, এবং এর জন্য তারা বিভিন্নভাবে তারা সহযোগিতা দিয়ে আসছেন কৃষকদের। এখানে দিনাজপুরে শুধু বাহাদুর বাজার নয়, এই পাইকারি বাজার পাশাপাশি এখানে রেল বাজার রয়েছে এবং চক বাজার রয়েছে, সেখানে কিন্তু একই অবস্থা। যারা এখানে আসছেন সবজি ক্রয় করার জন্য তারা কিন্তু কোথায় বলছেন যে কৃষকদের কাছ থেকে যে সবজি আসার কথা ছিল সেভাবে না, দাম বেশি পড়ছে। করার কারণে কিন্তু আপনার কিছুটা হলো দুর্ভোগে পড়েছে। বিশেষ করে আপনার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু তাদের সীমিত আয়ের তারা ক্রয় করতে পারছে না। তো বুমু আমার কাছ থেকে বাহাদুর বাজারে সবজি বাজার থেকে সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে সবজির বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল। নানা উদ্যোগের পরও এখনো নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের বাজার। এই বিষয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুবায়ের। মোমো, আমি এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারের নিত্য পণ্যের আড়তে, এবং এখানে আসার পরে আপনারা আমার পেছনে পাবেন যে বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি। যদিও কারওয়ান বাজারে সারা রাতভর বেচাকেনা চলে এবং সকালের দিকে সাধারণত আমরা যতটুকু জানি এই বাজারটি ফাঁকা হয়ে যায়, কিন্তু আজকে আমরা একটি ব্যতিক্রম দৃশ্য দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড়, এবং বিশেষ করে এখানে ক্রেতা বিক্রেতাদের একটা জমজমাট ভিড় আমরা লক্ষ্য করছি। এখানে আসলে দুটো জিনিস বলা যেতে পারে। একটা হলো, আমি প্রথমে আপনাদেরকে মরিচের কথাটা বলি। কাঁচা মরিচ কিন্তু লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। আজকে বাজারে এসে আমি যেটি দেখতে পাচ্ছি 150 টাকা থেকে শুরু করে সেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 টাকা দর পর্যন্ত। অর্থাৎ এক পাল্লা মানে 5 কেজি পেঁয়াজ কিনতে গেলে আপনাকে 750 থেকে 800 টাকাও আপনাদেরকে গুনতে হবে, এরকমই আমরা দেখতে পাচ্ছি বাজারে। আমরা কথা বলেছিলাম দু একজন বিক্রেতার সঙ্গে যে হঠাৎ করেই কাঁচামরিচের দাম এত বাড়লো কেন। অন্যান্য দিনে যে পরিমাণ সরবরাহ থাকে বাজারে সেই তুলনায় কিন্তু সরবরাহের ঘাটতি খুব একটা আমরা লক্ষ্য করছি না, কিন্তু দাম বেড়ে যাচ্ছে এবং প্রচুর দাম বেড়ে গিয়েছে, এবং গত এক সপ্তাহের তুলনায় এই দাম বৃদ্ধির পরিমাণ প্রায় দ্বিগুণ। অর্থাৎ আমি আপনাকে এক সপ্তাহ আগের কথা বলি, গত শুক্রবার শনিবারের কথা, এই কাঁচামরিচগুলোর দাম কিন্তু ছিল আপনার পাল্লা প্রতি 350 থেকে 400 টাকা পর্যন্ত। এখনই সেটি 750 থেকে 800 টাকা পৌঁছে গিয়েছে, এবং এটি সামনের দিনগুলোতে আরও বাড়বে। তারা কারণ হিসেবে যেটি বলছে যে বন্যার কারণে দেশের বিভিন্ন স্থানে শাকসবজি নষ্ট হয়ে যাওয়ার কারণেই এই কাঁচামরিচের দামটি বেড়ে গিয়েছে। এটি খুব শীঘ্রই যে নিয়ন্ত্রণে আসবে সেটিও কিন্তু নিশ্চিত করতে পারছেন না, বা এই ধরনের কোনো আশ্বাসও আমরা বাজার থেকে পাচ্ছি না। এই কারণেই কিন্তু আসলে ক্রেতা যারা বিভিন্ন বাজারে রাজধানীর আশেপাশের এলাকায় খুচরা বিক্রেতারা রয়েছেন, যারা বিভিন্ন বাজারে বেচাকেনা করেন, তাদের একটা ভিড় আমরা ভোর থেকেই লক্ষ্য করছি, এবং এটা বিপুল পরিমাণ ক্রেতা আসাতে আসলে দামটা আরেকটু বেড়ে গিয়েছে। যেটি স্বাভাবিকভাবে হয়ে থাকে, নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের দাম বাড়লে সেটি আমরা দেখি যে চাহিদা বাড়লেই বা দাম বাড়লেই এই পণ্যের সরবরাহ থাকলেও ক্রেতা বেশি হলে সেটি দাম বেড়ে যায়। তো তারই একটি প্রতিফলন আমরা বাজারে দেখতে পাচ্ছি, এবং এইটি
যারা ক্রেতা আছে তারাও আমাদেরকে জানাচ্ছে যে অন্যান্য দিন যে পরিমাণ সরবরাহ থাকে সেই তুলনায় আজকে যে বাজারে খুব কম সরবরাহ সেরকম কোনো বিষয় নয়, তারপরেও কিন্তু দামটি বাড়ছে। এই জন্য এই কাঁচামরিচ যেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সবার লাগে, এই কারণে এটি কিন্তু বেশ একটু ভাবাচ্ছে। সরকার নিশ্চয়ই এদিকে নজর দেবে। পেঁয়াজের কথা যদি আপনাদেরকে আমরা বলি, গত কিছুদিন যাবতীয় আপনারা জানেন যে বাজার অস্থিতিশীল ছিল এবং সরকারের নানা উদ্যোগ নেওয়া হয়েছে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে। মূলত ভারত রফতানি বন্ধ করার পরপরই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায় এবং এই দাম বৃদ্ধির যে প্রকোপ সেটি কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আজকের বাজারের কথা যদি আমরা আপনাকে বলি, কয়েক ধরনের পেঁয়াজ আমরা দেখছি কারওয়ান বাজারের আড়তগুলোতে রয়েছে। সর্বনিম্ন 82 থেকে শুরু করে সেটি 90, 95, 100 টাকা পর্যন্ত দরে রয়েছে এবং এই পেঁয়াজের দাম যে খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে এর নিশ্চয়তা বা এর কোনো আশ্বাসও কিন্তু আমরা বাজার থেকে পাইনি। এর কারণ সরকার বিভিন্ন চেষ্টা করেছিল বাইরের অনেক দেশ থেকে আমদানি করার জন্য। ব্যবসায়ীরা বা আড়তদাররা বলছেন যে এই দাম নিয়ন্ত্রণের জন্য ওই পণ্যগুলো বাংলাদেশে প্রবেশের একটা প্রয়োজন ছিল, সেটি কিন্তু এখনও পর্যন্ত আসেনি বলছে। যদিও আমরা গতকালকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে একটি তথ্য জানতে পেরেছিলাম যে এই পেঁয়াজগুলো খুব শীঘ্রই অর্থাৎ আজ কালের মধ্যেই বাংলাদেশে ঢুকবে। তো সেক্ষেত্রে ঢুকলে হয়তো বাজার কিছুটা প্রভাব পড়বে, কিন্তু যে পরিমাণ বেড়ে গিয়েছে সেখান থেকে আসলে নামার যে গতি সেটি কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। এখানেও ক্রেতারা বেশ একটু অসন্তোষ দেখাচ্ছেন যে দীর্ঘদিন যাবৎ পেঁয়াজের বাজার এরকম একটু ঊর্ধ্বগতিতে থাকার কারণে আসলে মানুষের নিম্নবিত্ত যেসব বা মধ্যবিত্ত যেসব ভোক্তারা রয়েছেন যাদের প্রচুর পরিমাণে লাগে এই পণ্যগুলো, তাদের জন্য কিন্তু আসলে একটু কঠিনই। মূলত আমরা দেখছি যে এখানেও একই অবস্থা, পেঁয়াজের সংকট আমরা কোথাও দেখিনি, এখানে যথেষ্ট পরিমাণ আছে। তবে কারওয়ান বাজারের আড়তগুলোতে আরও অনেক পেঁয়াজ থাকে, এই মুহূর্তে হয়তো সেটি নেই, কিন্তু তারা বলছে যে সরবরাহ যেরকমই থাক, আমদানি করা পেঁয়াজগুলো যদি বাংলাদেশে প্রবেশ করতো সেক্ষেত্রে বাজারের দাম কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে চলে আসতে পারতো, এরকম একটি কথা আমরা জানতে পেরেছি। তো সেটা আসলে একটি ভিন্ন বিষয়। আমরা যখন সবজির বাজারে গেলাম, আমরা সবজির বাজারের কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বেশ কিছু সবজি আমরা দেখেছি যে গতকালকের চেয়ে আজকে কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে গিয়েছে। তো সারা দেশে বন্যার প্রকোপ একটি হয়েছে এবং তার তুলনায় যেভাবে সবজি বা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে সেটি কিন্তু আসলে ক্রেতাদেরকেও ভাবাচ্ছে এবং এই বিক্রেতারা তারাও বলছে তাদেরও নাকি লাভের অঙ্কটাও কমে যাচ্ছে। তো আমার কাছে মোমো কারওয়ান বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি আড়ত থেকে এই ছিল সবশেষ। পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরও তথ্য জানাতে পারবো। পেঁয়াজের পাশাপাশি সবজির বাজারের সবশেষ খবর জানাতে কারওয়ান বাজার থেকে সহকর্মী জুবায়ের ফয়সাল এতক্ষণ সবশেষ খবর জানাচ্ছিলেন। এদিকে বর্তমান প্রেক্ষাপটে মার্কিন ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে বিষয়ে জানাতে ইউটা অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। ফারজানা মুমু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কাভার করার জন্য আমি পুরো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ঘুরে বেড়াচ্ছি। সেখানকার বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন শহরের নির্বাচনী পরিবেশ তুলে ধরছি বেশ কয়েকদিন যাবতই। তারই অংশ হিসেবে আজকে আমি এসেছি ইউটা অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে। মুমু, আপনি জানেন যে আগামীকাল স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6টা অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 7টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম এবং একমাত্র ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের ডিবেট। এমন একটি সময়ে এই ডিবেট অনুষ্ঠিত হতে যাচ্ছে যে আপনি জানেন যে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে 29শে সেপ্টেম্বর প্রথম প্রেসিডেন্ট পর্যায়ে বিতর্ক হয়েছে। সেই বিতর্কে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন অংশগ্রহণ করেছিলেন। প্রেসিডেন্ট ডিবেট আছে 3টি এবং ভাইস প্রেসিডেন্ট ডিবেট আছে 1টি। প্রেসিডেন্ট ডিবেটের কাছে স্বাভাবিকভাবেই ভাইস প্রেসিডেন্ট ডিবেট কিন্তু অনেকটা ম্লান হয়ে যায়, কিন্তু আগামীকালকের যে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যে ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রিপাবলিকান প্রার্থী এবং ডেমোক্রেট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের মধ্যে যে বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি খুব কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি করোনা পজিটিভ ধরা পড়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং 4 দিন পরে হাসপাতাল থেকে তিনি হোয়াইট হাউসে ফিরে গেলেও
তিনি কিন্তু এখনও করোনা মুক্ত হননি, তার করোনায় রোগ সারেনি। এই পর্যায়ে আগামী 15ই অক্টোবর ফ্লোরিডার মায়ামিতে এবং 22 অক্টোবর টেনেসির ন্যাশভিলে যে দুটি প্রেসিডেন্সিয়াল ডিবেট আছে সেটি হবে কি না সেটি নিয়ে অনিশ্চয়তা কিন্তু আছে। কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যে দিয়েই আমরা দেখেছি যে আজকে মঙ্গলবার হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানিয়েছেন তিনি 15 তারিখ যে বিতর্ক আছে মায়ামিতে ফ্লোরিডার সেখানে অংশগ্রহণ করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এখন আমরা সবাই চাই যে প্রেসিডেন্ট সেই বিতর্কে অংশ নিক, কিন্তু শরীর এবং স্বাস্থ্যের উপরে করোনা যদি নেগেটিভ না হয় তার এবং করোনা যদি তিনি মুক্ত না হন তাহলে কিন্তু তিনি কিন্তু বিতর্কে অংশগ্রহণ করতে পারবেন না। এমন একটি অনিশ্চয়তার মধ্যে এই ভাইস প্রেসিডেন্সিয়াল যে ডিবেট বিতর্কটি আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ধারণা করা হচ্ছে যে আগামী যে দুটি ডিবেট আছে সেই দুটি বিতর্কে যদি প্রেসিডেন্ট কোনো কারণে যদি অংশগ্রহণ করতে না পারেন তাহলে আগামীকালকে ডিবেটটি হয়ে যাবে শেষ ডিবেট এবং সেটি এই জন্যই গুরুত্বপূর্ণ। এবং যদি কোনো কারণে যদি প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে বের হয়ে ফ্লোরিডার পর্যন্ত না যেতে পারেন আর টেনেসি পর্যন্ত যেতে না পারেন তাহলে ডিবেটের কি হবে, এই ডিবেট কি ভার্চুয়ালি হবে কিনা সেই বিষয়েও কিন্তু মার্কিন রাজনীতি এবং নির্বাচনের বিশ্লেষকরা কিন্তু আলোচনা করছেন। কিন্তু এই ডিবেট যারা আয়োজন করেন সেই কমিশন অফ প্রেসিডেন্সিয়াল ডিবেট সিপিডি তারা কিন্তু এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি। আমরা জানি যে সিপিডি ইতিমধ্যে আগামীকালকের যে ডিবেট হবে সেখানে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে কী বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হবে, ইস্যু নিয়ে আলোচনা হবে তার ব্যাপারে একটি ধারণা কিন্তু দেওয়া হয়েছে। আপনি জানেন যে মার্কিন রাজনীতিতে বিতর্ক একটি অন্যতম অনুষঙ্গ এবং এই বিতর্ক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট প্রার্থীদের জ্ঞান, মেধা, সহনশীলতা, প্রজ্ঞা এসব ব্যাপারে একটি সম্যক ধারণা পায় এদেশের জনগণ, এদেশের ভোটার, এবং সেই ধারণা থেকে তারা তাদের পছন্দের প্রার্থী বাছাই করে নিতে পারেন। তো সেই অবস্থায় আগামীকালকের ডিবেট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে ডিবেট স্থলে ইউনিভার্সিটি অফ ইউটায় দাঁড়িয়ে আছি। আমাকে এই জন্য যেটি করতে হয়েছে, ক্লিভল্যান্ড ওয়াহাইওর মতো 5 দিন আগে আমি কোভিড-19 পরীক্ষা দিয়েছিলাম, টেস্ট করিয়েছিলাম। আজকেও কিন্তু এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে এখানেই কিন্তু আবারও আমাকে কোভিড-19 পরীক্ষা দিতে হয়েছে এবং $100 খরচ করে, বাংলাদেশি টাকায় 8,500 টাকা খরচ করে আমাদেরকে কোভিড পরীক্ষা দিতে হচ্ছে এবং প্রতিটা অংশগ্রহণকারীকে কিন্তু এই কোভিড পরীক্ষা দিয়ে যদি নেগেটিভ আসে তাহলে সেই সার্টিফিকেট নিয়েই কিন্তু অনুষ্ঠান স্থলের ভিতরে ঢুকতে হবে। কারণ যে ঘটনা ঘটেছে, প্রেসিডেন্ট নিজেই আক্রান্ত হয়ে পড়েছেন এবং অনেকের মাঝে মাস্ক ছিল না তখন। এই অবস্থায় সিপিডি কিন্তু কড়াকড়ি আরোপ করেছে যে যারা অংশগ্রহণ করবে সেই 2 জন প্রার্থী এবং সঞ্চালক, এই 3 জন ছাড়া আর সবাইকে সার্বক্ষণিক বাধ্যতামূলক কিন্তু মাস্ক থাকতে হবে এবং কোভিড পরীক্ষার রেজাল্ট নিয়ে তারপরে প্রবেশ করতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ ইউটার সল্ট লেক সিটি থেকে। ফারজানা মেমু, আপনাকে ধন্যবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক প্রসঙ্গে এতক্ষণ সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। করোনাকালে সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীতে ঢলের পানিতে ভেসে আসা কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন হাজার হাজার নারী পুরুষ। প্রতিদিন সকালে নৌকা, কোদাল, বেলচা, জাল নিয়ে নদীর তলদেশ থেকে বালি থেকে কয়লা আলাদা করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তারা। স্থানীয় কয়লা ব্যবসায়ীরা জানান, শ্রমিকদের সংগ্রহ করা কয়লা তারা কিনে বিভিন্ন স্থানে সরবরাহ করেন। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য, ছবিনের রিপোর্ট। প্রতিদিন সকালে নৌকা, জাল, বেলচা, কোদাল নিয়ে শ্রমিকরা হাজির হন জাদুকাটা নদীতে। সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার কয়েক হাজার শ্রমিক সীমান্তবর্তী এই নদী থেকে ভেসে আসা কয়লা সংগ্রহ করেন। চলে বিকেল পর্যন্ত। একজন শ্রমিক প্রতিদিন 3 থেকে 4 বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন, যার স্থানীয় বাজার দর 1000 থেকে 1500 টাকা। সকালে আয়া কয়লা 2-250 টাকা পাই, এদিকে আমরা সংসার চালাই। বেলচাটা বাড়িয়া বাড়িয়া বালু কুদে কুদে আমাদের কয়লা তুলি। 4টা-5টা করে কয়লা তুলি বালুর থেকে, উড়ে সারাদিন পরিশ্রম করে তুললা 400-500-300 করে বেশি। স্থানীয় কয়লা ব্যবসায়ী জানান, কয়লা উত্তোলনের ফলে ব্যবসায়ী ও শ্রমিক উভয়ের কর্মসংস্থান হয়েছে। প্রতি বস্তা আমরা 200, 250, 300 টাকা এইভাবে কিনা রাখি,
কিনারায় কেমন করেন আমরা ঢাকা এটা সাপ্লাই দেই, কলমাকান্দা সাপ্লাই দেই। প্রতি মনে হয় 400-500 টাকা পাই। আমরাও মোটামুটি চলতেছি, লেবারও মোটামুটি ভালোই চলতেছে। তাহিরপুর সাবেক জনপ্রতিনিধি জানান, কয়লা উত্তোলনে করোনাকালে হাজার হাজার বেকার শ্রমিকের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই কাজটা যদি না করতে পারতো এই এলাকার মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হইল। হাজার হাজার শ্রমিকরা এই কাজ করতেছে, এই নদীর মধ্যে তারা জীবিকা নির্বাহ করতেছে। জেলা প্রশাসক জানান, করোনাকালে শ্রমজীবী মানুষের বিকল্প কর্মসংস্থানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। আমরা এই কাজটি মনিটরিং রাখছি যাতে কোনো মহল বিশেষ এটিকে বাণিজ্যিকভাবে উত্তোলনের কোনো সুযোগ লাভ না করতে পারে। জাদুকাটা নদীর বাড়িকটিলা এলাকা থেকে ঢালার পার পর্যন্ত 3 কিলোমিটার এলাকা থেকে কয়লা সংগ্রহ করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। বন্যা কিংবা বৃষ্টির অতিরিক্ত পানি দেখে হাত গুটিয়ে বসে থাকেন অনেক কৃষিজীবী, কিন্তু জলাবদ্ধতার অভিশাপকে আশীর্বাদের রূপ দিয়েছেন পিরোজপুরের কৃষকরা। মৌসুমী সবজির চারা উৎপাদনে তাদের এই বিস্ময়কর কর্মযজ্ঞ চলছে প্রায় 200 বছর ধরে। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জলমগ্ন বিস্তীর্ণ ভূমির মাঝে চোখ জুড়ানো সবুজের সমারোহে নানা জাতের শাকসবজি চারার বীজতলা ভাসছে সারি সারি। ভাসমান বীজতলায় শাকসবজির চারা উৎপাদনে মৌসুমী কৃষির উদ্ভাবিত এ পদ্ধতি শুধু অনন্যই নয়, অবাক করার মতো। পিরোজপুরের নাজিরপুর এবং নেছারাবাদের বিল অঞ্চলে এই জলজ উদ্ভিদই পরিবর্তন করেছে এখানকার হাজারো মানুষের ভাগ্য। 6 থেকে 7 ফুট পানির নিচে তলিয়ে থাকা জমিতে কচুরিপনা ও বিভিন্ন প্রজাতির শ্যাওলা ব্যবহার করে কৃষকরা উৎপাদন করেছেন লাউ, কুমড়া, শসা, বেগুন, টমেটো, পেঁপে, করলা সহ প্রায় সব ধরনের সবজির চারা। বিশেষ কৌশল স্থানীয় কারিগররা কচুরিপনা দিয়ে 180 ফুট লম্বা, 3 থেকে 4 ফুট চওড়া ও 2 থেকে 3 ফুট গভীর ভাসমান বীজতলা তৈরি করেন, যা স্থানীয়ভাবে ধাপ নামে পরিচিত। ধাপগুলো এক স্থানে তৈরির পর সেগুলো ভাসিয়ে জলমগ্ন জমিতে স্থাপন করা হয়। ভাসমান পদ্ধতিতে চারা উৎপাদনে সরকারের আর্থিক সহযোগিতা চেয়েছেন কৃষকরা। আমি এই ভাসমানের কাজ এই 40 বছর থেকে করতে আছি। 10,000 লোক এই ভাসমান কাজ কাম করিয়া মানে এই চারা উৎপাদন করতে আছে। সরকার যদি ঋণের সুদে যদি লোন দিত তাই এটা আমরা আরো ডেভেলপ করতে পারতাম। 10 টাকা হারে ক্রয় করি, খুলনায় নিয়ে বিক্রি করি 15 টাকা। দেশের সবজির চারার চাহিদার একটি বড় অংশ এখান থেকে সরবরাহ করা হয় বলে দাবি স্থানীয় কৃষি কর্মকর্তার। বিভিন্ন পাইকাররা চারা বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বিভিন্ন জায়গায় এখানের চারা বেচা কেনা হয়। তারা এই প্রযুক্তিকে উদ্ভাবন করেছেন এবং এই প্রযুক্তিকে তারা টিকিয়ে রেখেছে এবং এটা অত্যন্ত টেকসই এবং লাভসায়ী প্রযুক্তি। জেলায় এবছর ধাপ পদ্ধতিতে 290 হেক্টর জমিতে ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। মানিকগঞ্জের চড়া মৎস্য আড়তে চলছে দেশি মাছের বেচা বিক্রি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, মানিকগঞ্জের কিন্তু এই যে মানিকগঞ্জের সবচেয়ে বড় যে মৎস্য আড়তটি রয়েছে এটা হচ্ছে মানিকগঞ্জের আসলে তোরা এই যে মাছের আড়তটি। তবে সেই ক্ষেত্রে কিন্তু যে দেশীয় সুস্বাদু যে মাছগুলো রয়েছে এই যে আড়তে কিন্তু তার সরবরাহটা সবচেয়ে বেশি হয়। তবে এটা অন্যান্য দিনের চাইতে এটা আজ কিন্তু মানিকগঞ্জের এই যে আড়তটি কিন্তু একদম কানায় কানায় জমে উঠেছে। এবং আসলে আমরা যদি আপনাকে একটু দেখাই যে এখন আসলে শেষ সময় চলছে আরোদের, তারপরেও কিন্তু মানুষের আনাগোনার কিন্তু সীমা নেই এবং কি ছোট ছোট ঝুপটি ঘর থাকা কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু সব কিছু দেখাতে পাচ্ছি না। শুধু যতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে যে এটা আসলে পাইকার যারা রয়েছে পাইকারদের যে কিন্তু আনাগোনা এবং কিন্তু মানিকগঞ্জের 7 উপজেলার যারা পাইকার রয়েছে তারা কিন্তু এখান থেকে মাছ ক্রয় করে বিভিন্ন আসলে জায়গা হাটে বাজারে তারা বিক্রি করে থাকে। শুধু যে মানিকগঞ্জে
যে বাজার হাট তাই নয়, শুধু রাজধানীর বিভিন্ন যে বাজার হাট এবং মৎস্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তারা এই দেশীয় সুস্বাদু মাছ তারা নিয়ে থাকে। তবে একটি বিষয় এখানে কিন্তু চট্টগ্রাম, বরিশাল থেকে শুরু করে যে অন্যান্য যে জায়গা রয়েছে, যে ইলিশের যারা সরবরাহ, পদ্মা যমুনা, সেই ইলিশও কিন্তু এখানে তো বেশ থাকে। সেক্ষেত্রে কিন্তু ইলিশ আজকে কিন্তু যে দরটি রয়েছে, বরিশালের ইলিশ এখানে বড়টা 600 থেকে 800 এবং কেজির উপরের ইলিশগুলো 1000 টাকাও কিন্তু এখানে যাচ্ছে। অন্যদিকে যে চিংড়ি, পুঁটি, বাম, শোল, মাগুর এবং রুই, কাতলা, ইলিশ, এই জাতীয় যে দেশীয় যে সুস্বাদু মাছগুলো রয়েছে, এই মাছগুলো কিন্তু এখান থেকে কমপক্ষে আসলে তারা যে আদিম যুগের যে ডাক, হাট ডাকে তারা কিন্তু এই মাছগুলো বিক্রি করে আড়তদাররা। আসলে মৎস্য শিকারীরা আমাকে যতটুকু জানিয়েছে যে এখানে যে মাছ রয়েছে, যে মাছগুলো তারা এখানে আনে, তারপরে কিন্তু আড়তদারদের মাধ্যমে কিন্তু সেই মাছগুলো আবার বিক্রয় করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু মাছের যে কেজি মাপে তারা আসলে বিক্রি করে না, তারা আসলে একটি হাট ডাকে প্রাচীনকালের চুক্তি ভিত্তিক ডাকের মাধ্যমে সেই মাছগুলো বিক্রি হয়। যার ফলে আসলে দরটা যদি আমি বলি, সেক্ষেত্রে ছোট যে মাছ রয়েছে এখানে 130 টাকা থেকে শুরু করে আসলে 200, 300, 400, 500 টাকা পর্যন্ত কিন্তু 600-800 টাকা কেজি দরে কিন্তু ছোট মাছগুলো বিক্রি হচ্ছে। তবে সবচাইতে যে আকর্ষণীয় সুস্বাদু যে মাছগুলো তা কিন্তু এই আড়তে কিন্তু সরবরাহ হয়ে থাকে এবং ঢাকার বিভিন্ন পাইকার কিন্তু এখান থেকে ক্রয় করে। শুধু ঢাকার পাইকার না, অলিক গলিত মানিকগঞ্জের যে বাজারগুলো রয়েছে, সমস্ত বাজারের কিন্তু যারা পাইকার খুচরা বিক্রেতা, এই খুচরা বিক্রেতা কিন্তু তাদের এই জায়গাতে এসে তারা বাস ক্রয় করে। তবে আমি যারা মৎস্য কমিটি রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে এদের যে উন্নয়ন করা প্রয়োজন, উন্নয়ন হলে কিন্তু তারা এই আরেকটি আরো দেশের মধ্যে সমৃদ্ধ লাভ করবে বলে কমিটির লোক, মৎস্য কমিটির লোক আমাকে জানিয়েছে। এই ছিল মনে আমার কাছে মানিকগঞ্জের তারার মৎস্য আড়ত থেকে সর্বশেষ খবর। মানিকগঞ্জের চড়া মৎস্য আড়ত থেকে দেশি মাছ বেচা বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, রোপা আমন সহ বিস্তীর্ণ এলাকা। কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসী মানুষের। স্থানীয় জনপ্রতিনিধি দুর্যোগের কথা স্বীকার করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। হু হু করে লোকালয়ে ঢুকে পড়ছে বন্যার পানি। পানির স্রোতে রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সম্প্রতি টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই আরেক দফা বন্যা। ঘরবাড়িতে ঢুকছে পানি। এতে উপজেলার বাথুলি সাদি এলাকার তাঁতিরা চরম আতঙ্কে রয়েছেন। এদিকে উপজেলার বাসাইল নাটিয়াপাড়া রাস্তা ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে এলাকার মানুষের উপজেলা ও জেলা শহরে যেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। নতুন করে বাসাইলে প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাস যাবত পানি, আমাদের ব্যবসা বাণিজ্য সব অচল। তাঁতগড়ে ফ্যাক্টরিতে এবং তাঁতগড়ে বন্যায় পানি ঢোকার কারণে আমরা বিশাল একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছি। মেম্বার চেয়ারম্যানরা আমাকে কোনো সহযোগিতা করে না, তো শত শত পরিবার মানবেতর জীবন যাপন করতেছে। এদিকে বাসাইল উপজেলা চেয়ারম্যান দুর্যোগের কথা স্বীকার করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই নতুন করে পানি আসার কারণে বাসাইলে প্রায় লক্ষাধিক মানুষ এই উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে। আমরা যথারীতি সকল প্রকার জনগণের পাশে আমরা থাকার প্রতিশ্রুতিবদ্ধ আমরা আছি। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় 6টি ইউনিয়নে প্রায় 2 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, টাঙ্গাইল। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের এনায়েতপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদির তালুকদার। চলে যাচ্ছি তার কাছে। কাদির।
ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে টাঙ্গাইলে ভয়াবহ বন্যা তৈরি হয়েছিল বেশ কিছুদিন আগে, আবারও নতুন করে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এতে মানুষজন কিন্তু হাঁপিয়ে উঠেছে এবং মানুষজন কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সম্প্রতি গত প্রায় 10 দিন যাবৎ যে বন্যার পানি ঢুকতে শুরু করেছে, বিভিন্ন রাস্তাঘাটে এই পানি জমে গেছে এবং তীব্র স্রোত কিন্তু বয়ে যাচ্ছে। আপনি জানেন যে এই যে গত 3 মাসের যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় কিন্তু মানুষজনের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছিল। গত 3 মাসের এই বন্যার পানি শুকানোর আগেই নতুন করে আবার যে এই পানি প্রবেশ করতে শুরু করেছে, এতে কিন্তু মানুষজন ব্যাপকভাবে সমস্যায় পড়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন রাস্তাঘাট, তারপরে হাট বাজার, সবজির ক্ষেত, ধান ক্ষেত সহ বিভিন্ন এই যে তাদের যে ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু দীর্ঘ হতে শুরু করেছে। পানি যখনই নামতে শুরু করেছিল এবং একটু শুকাতে শুরু করেছে, তখন কিন্তু আবারও নতুন করে এই যে বন্যার যে হানা দিয়েছে, এই বন্যার হানায় কিন্তু আসলে মানুষ চরমভাবে বিপাকে পড়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে সম্প্রতি বন্যা, এই বন্যায় আসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যেই পরিমাণ দীর্ঘস্থায়ী হয়েছে এই বন্যা, এই তো এত লম্বা সময় আসলে কখনোই বন্যা হয় না, বা যেই কারণে আসলে কিন্তু এই যে মানুষজনের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে চলছে। আপনাকে যদি আরেকটি কথা জানাই, সেটি হচ্ছে যে এই যে টাঙ্গাইলের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা এবং ভাঙন, একদিকে যেমন ভাঙন শুরু হয়েছে, অন্যদিকে বন্যার পানি বাড়তে শুরু করায় নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে এবং যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে ওই নিম্নাঞ্চলের যে মানুষজন রয়েছে এবং রাস্তাঘাট রয়েছে, সেই রাস্তাঘাটের মানুষ কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এবং তা একদিকে যেমন এই টাঙ্গাইলের, বিশেষ করে টাঙ্গাইলের এই কালিহাতী, ভুয়াপুর, নাগরপুর এবং টাঙ্গাইল সদরের বেশ কিছু এলাকা কিন্তু এই যে বন্যার পানিতে ইতিমধ্যে তলিয়ে গেছে এবং বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের পরিমাণটা আসলে এরকম যে তারা এই বাড়িঘর সরানোর সময়টুকু পায় না, হঠাৎ করে আকস্মিক ভাঙন তৈরি হয়, হঠাৎ করে বিশাল এলাকা জুড়ে কিন্তু ভাঙন হয় এবং মানুষজনের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো এই যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতিতে আসলে মানুষজন যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কথা জানাচ্ছিলেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই যে গত প্রায় 3 মাসের অধিক সময় যাবৎ যে বন্যা হয়েছে এবং ভাঙনের সৃষ্টি হয়েছে, এতে তারা কিন্তু নানা ধরনের সমস্যায় পড়েছে। বিশেষ করে যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু আরেকটি নতুন করে যে সমস্যা, সেই সমস্যার সৃষ্টি হয়েছে। একদিকে করোনা পরিস্থিতি এবং একদিকে বন্যা এবং ভাঙন, এই পরিস্থিতিতে তারা আসলে এমনিতেই তাদের আয় রোজগার কমে গেছে, তাদের ঘরে পরিবার পরিজন নিয়ে কিন্তু ঠিকমতো খাবার দিতে পারছে না। এর মধ্যে আবার ভাঙন এবং বন্যা, এতে কিন্তু তাদের যে সমস্যা, সেই সমস্যাটি আসলে চরম আকার ধারণ করেছে। আমরা কথা বলেছিলাম বাসাইল উপজেলা চেয়ারম্যানের সাথে, সে আমাদেরকে জানিয়েছিল যে এই যে বন্যা, এই বন্যায় বাসাইল উপজেলায় প্রায় 6টি ইউনিয়ন রয়েছে, 6টি ইউনিয়নের প্রায় 2 লক্ষাধিক মানুষ রয়েছে। গত বন্যায় কিন্তু 2 লক্ষ মানুষ কিন্তু একেবারে পানিবন্দী হয়েছিল। মাত্র বাসাইল উপজেলার একটি রাস্তা বাদে সকল রাস্তা কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছিল। আবার নতুন করে যে পানি ঢুকে পড়ছে, এই ঢুকে পড়ায় তাদের চরম সমস্যা হচ্ছে। বিশেষ করে বাথুলি সাদি এলাকায় যে তাঁতপল্লী রয়েছে, সেই তাঁতপল্লীতে ইতিমধ্যেই পানি ঢুকতে শুরু করেছে এবং পানি ঢোকার কারণে বেশ কিছু তাঁত ঘরে পানি ঢুকে তারা কিন্তু এই যে তাদের মূল্যবান যন্ত্রাংশগুলো রয়েছে, সেই মূল্যবান যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের লক্ষ লক্ষ টাকা কিন্তু নষ্ট হয়েছে। তো তাঁতিরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, সেটি হচ্ছে যে করোনা ভাইরাসে তাদের এমনিতেই তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। এরপরে বন্যার যে হানা দিয়ে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি কিন্তু তারা কোনোভাবেই পুষিয়ে উঠতে পারছে না। তারা সরকারের কাছে তারা এই সহযোগিতা চেয়েছেন এবং যাতে স্বল্প সুদে ঋণ সহযোগিতা পায়, সেই জন্য দৃষ্টি আকর্ষণ করছেন। তো এই ছিল আসলে আমার কাছে থেকে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির বিস্তারিত। মোমো।
টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাদির তালুকদার। ঝালকাঠির সুগন্ধা নদীতে আবারও শুরু হয়েছে ভাঙন। এতে বিলীনের আতঙ্কে রয়েছে শহরের শ্মশান ঘাট থেকে সুতালড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকার বাসিন্দারা। নতুন করে শুরু হওয়া এ ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে পৌরসভার একমাত্র শ্মশানও। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙনে একের পর এক পরিবার নিঃস্ব হলেও শুধু কয়েকটি ব্লক ফেলা ছাড়া তেমন কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। শিগগিরই পদক্ষেপ না নিলে 3000 পরিবার ঘরবাড়ি হারাবে বলেও দাবি স্থানীয়দের। আমাদের অনেক ঘর দরজা চলে গেছে, আর আপাতত এখন যারা আছি তারাও এখন অনেক ঝুঁকিপূর্ণ সমস্যার ভিতরে আছি। কর্তৃপক্ষ যদি আমাদের দিকে একটু দয়ার দৃষ্টি দেন তো অন্তত এলাকাবাসীর এই শেষ রক্ষা, ভিটে মাটিটুকুন হয়তো বা রক্ষা পাবে। আর না হয় বস্তিতে অবস্থান ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। বেনাপোল স্থলবন্দর থেকে 20টি তাজা ককটেল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, তথ্যের ভিত্তিতে গতকাল সকালে স্থলবন্দরে অভিযান চালানো হয়। এ সময় 5 নম্বর গেটের সামনে রশিদ নামের এক ব্যক্তির বাড়ির টয়লেট থেকে 20টি তাজা ককটেল উদ্ধার করেন তারা। বাড়িটি শ্রমিকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহার হতো বলে জানিয়েছেন বিজিবি। উদ্ধারকৃত ককটেলগুলো বেনাপোল পোর্ট থানায় রাখা হয়েছে। এদিকে এই ঘটনায় আতঙ্কিত বন্দর সংশ্লিষ্টরা। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে 3 ফার্মেসিকে প্রায় 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নেতৃত্বে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে 3টি ফার্মেসিকে প্রায় 50,000 টাকা জরিমানা করা হয়। র্যাবের সহায়তায় এই অভিযানে ওষুধ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ফিজিশিয়ান স্যাম্পল আমরা কখনোই বিক্রি করি না। এটা কোম্পানি রেখে গেছে যে আজকে সকালে নেয়ার কথা, কিন্তু নেয় নাই। মেয়াদ উত্তীর্ণ ঔষধ আমরা আবার ফেরত দিই কোম্পানির। কোনো মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করে কিনা, এবং আমরা ইতিমধ্যে 3টা ফার্মেসি আমরা ইতিমধ্যে চেক করছি, সেখানে হচ্ছে কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। ঝিনাইদহে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ ও ভারতে যাওয়ার সময় 5 ভারতীয় নাগরিক সহ 43 জনকে আটক করেছে বিজিবি। গতকাল মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে অনুপ্রবেশ ও ভারতে যাওয়ার খবরে অভিযান চালানো হয়। এ সময় কাঞ্চনপুর থেকে নারী ও শিশুসহ 16 জন, মাটিলা থেকে 3 জন এবং শ্যামপুর এলাকা থেকে 5 জনকে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে দেশ থেকে ভারতে যাওয়ার সময় 5 ভারতীয় নাগরিক সহ 19 জনকে আটক করা হয়। ভোরের সময় আরও থাকছে, ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান সাকিব, মুশফিক, তাসকিনদের। নিপীড়নের প্রতিবাদে ফুঁসে উঠেছেন জাতীয় দলের নারী ক্রিকেটাররাও। মুন্সিগঞ্জের কালিঞ্চিপাড়া গ্রামে 9 পুরুষ ধরে পটচিত্র আঁকছেন একটি পরিবার। লোকজ এই ছবি রং তৈরি করছেন প্রাকৃতিক উপকরণে। বিশ্বের বিখ্যাত অনেক জাদুঘরে পরিবারটির ছবি স্থান পেলেও এই পরিবার জাতীয় পর্যায়ে এখনো কোনো পুরস্কার পাননি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্সিগঞ্জের যেই বাড়িটিতে আমরা দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে সদর উপজেলার কালিঞ্চিপাড়া। এখানে শম্ভু আচার্য তিনি 9 পুরুষ ধরে, তার পূর্বপুরুষ 9টি পুরুষ ধরে কিন্তু এই যে লোকজ যে পটচিত্র সেটি অঙ্কন করে চলেছেন, এবং তিনি এই পর্যন্ত 1 লাখের বেশি ছবি কিন্তু এঁকেছেন। এবং তার ছেলে যে অভিষেক আচার্য, তিনিও কিন্তু এই বাবার পথ ধরে এই পটচিত্র এঁকে চলেছেন, এবং তার এই যে এই চিত্র সেগুলো কিন্তু বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ
বিখ্যাত জাদুঘরে স্থান পেয়েছে তার এই সব পটচিত্র, এবং এই পটচিত্র নিয়ে কিন্তু তিনি এ পর্যন্ত 11টি একক চিত্র প্রদর্শনী করেছেন, যার 8টি হয়েছে দেশের বাইরে, এবং বিভিন্ন সময় কিন্তু তিনি দেশের বাইরে গিয়ে এই সব পটচিত্র নিয়ে বাংলাদেশে খ্যাতি অর্জন করেছেন। আপনারা দেখছেন যে পাশে একটি ছবি আছে যেটি 2008 সালে চীনের 26টি দেশের লোকজ চিত্র নিয়ে কিন্তু সেখানে এক্সিবিশন হয়েছিল, এবং সেখানে তিনি প্রথম স্থান অধিকার করে এই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তার এত কর্মযোগ্য সত্ত্বেও কিন্তু জাতীয় পর্যায়ে এখনো তিনি কোনো স্বীকৃতি পাননি। আমরা এই যে শম্ভু আচার্য তার সঙ্গে যে কথা বলেছি, তিনি যেটা বললেন আমাদেরকে যে গবেষণা করে এই যে ভারতের একটি জাদুঘরে এই পটচিত্র দেখে, যে তার বাবার আঁকা পটচিত্র, সেটি দেখে কিন্তু গবেষকরা তাদেরকে তাদের এইখানে জানান দিয়েছেন যে তারাই এই পৃথিবীর মধ্যে পটচিত্র তথা বাংলার এই পটচিত্র একমাত্র পরিবার যারা 9টি পুরুষ ধরে এই কাজ করে চলেছেন, এবং তাদের এই ছবি নিয়েই কিন্তু এই গ্রাম বাংলায় যে অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে গাজী কালুর কিচ্ছা ছড়িয়ে দেয় সেই এই পটচিত্র হয়েছে। এবং আমরা এই মুহূর্তে যিনি নাকি এই শম্ভু আচার্য 9 পুরুষ ধরে এটি ধরে রেখেছেন, আমরা তার সঙ্গে প্রথমে কথা বলবো। শম্ভু আচার্য, একটু আপনি যদি বলতেন আমাদেরকে কিভাবে প্রাকৃতিক যে আপনি রং দিয়ে এই রং তৈরি করে প্রাকৃতিক বিভিন্ন উপকরণ দিয়ে এই ছবি আঁকছেন, এই বিষয়ে একটু যদি আমাদেরকে বলতেন। আমাদের এই পটচিত্র আমরা বংশ পরম্পরা 9 পুরুষ প্রায় 450 বছর ধরে আমাদের এই শিল্পকর্ম কাজ করে চলছি আমরা। তো আমাদের যে পটচিত্র যে ভিত আমাদের হলো যে আমরা আগে ধর্মের যেমন রামায়ণ, মহাভারত, মহরম, মনসা মঙ্গল, পদ্মপুরাণ এগুলি কাজ করতাম, গাজীর পট, তারপর আমি মুক্তিযুদ্ধের পটও করেছি। আর আমাদের যে কাজ করার যে ভিতটা যে আপনার মিডিয়া মাধ্যম, সেটা হলো তেঁতুল বিচির আঠা, ইটির গুঁড়া, ডিমের কুসুম, এগুলি দিয়ে আমরা কাজ করি। আর সব ধরনের দেশজ আর কি, আর ছাগলের লোম, এটা আমাদের তুলির ব্যবহার করি। তো এটা আমার বিশ্বের শিল্প অনেক দেশে আছে, ব্রিটিশ মিউজিয়ামে, ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামে, তারপরে জাপান ফুকুওকা সিতোশি মিউজিয়ামে, চায়না সাংহাই মিউজিয়ামে। আমার বাবার শিল্পকর্ম আছে কলকাতা আশুতোষ মিউজিয়ামে, আর আমার দাদার শিল্পকর্ম আছে কলকাতা গুরু সদর মিউজিয়ামে। আর এই যে আমার ছেলে 10ম পুরুষ আমার পটচিত্রের অভিষেক আচার্য, ও ছবি আঁকে। তো এইভাবে বংশ পরম্পরা আমরা 9 পুরুষ করে কাজ করে চলেছি। এই আমরা এখন এই যে 10ম পুরুষ যে অভিষেক আচার্য, যিনি নাকি ছোটবেলা থেকে প্রায় 2.5 বছর থেকে ছবি আঁকা শুরু করেছেন, আমরা একটু তার সঙ্গে তার অভিব্যক্তি জানবো। হ্যাঁ, আমিও বাবার সাথে সাথে কাজ করছি পটচিত্রকে ধরে রাখার জন্য। আমি বাবাকে সাহায্য করছি বিভিন্নভাবে, পড়ালেখার পাশাপাশি এই পটচিত্রকে ধরে রাখার জন্য যা যা করতে হবে তা করছি, ছবি আঁকছি ছোটবেলা থেকেই। তো এই ধন্যবাদ অভিষেক। এখন আমরা যে গাজীর পট, যেটি নাকি গ্রাম বাংলায় যে গাজীর পট ছড়িয়ে পড়েছে, যেটা আমরা বলছিলাম যে অসাম্প্রদায়িক চেতনা, যে গাজী কালুর কিচ্ছা নিয়ে যেটিকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হয়। যখন এই দেশে বসন্ত ছড়িয়ে পড়েছিল, কলেরা ছড়িয়ে পড়েছিল, তখন কিন্তু এই গাজী কালুর কিচ্ছা দিয়ে যে এই গ্রামে এই গান ছড়িয়ে দিত। আমরা এই গানটুকু একটু শুনতে যাচ্ছি এখন। আমরা যেই গাজীর পটে গান শুনছিলাম, এই গাজীর পটের গানটা এই যে শম্ভু আচার্য তার ছবি আঁকা ছবি নিয়ে কিন্তু তারা এই গানটি করছেন, এবং গ্রাম বাংলায় কিন্তু তারা এরকম ছবি নিয়ে গান করে থাকেন। এবং এই যে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটি তার স্টুডিও, এখানে কিন্তু আমরা একই ফ্রেমে চেষ্টা করেছি গাজীর পট এবং এই ছবি আঁকার বিষয়গুলো। এবং আপনারা জানেন যে মুজিবনামা যেটি দেশে আলোচিত ঘটনা, সেটি কিন্তু এই শম্ভু আচার্য এইটা অঙ্কন করেছেন। এবং
তিনি যে করোনা নিয়েও একটি ছবি যেটি দেশ বিদেশে স্থান পেয়েছে এবং আলোচিত হয়েছে। এরকম গ্রাম বাংলায় যে এত গুণী এই লোকজ যে শিল্পী তিনি এই কাজগুলো করে যাচ্ছেন এবং সবকিছু কিন্তু প্রাকৃতিক রং দিয়ে তিনি করেছেন। এই ছিল এই পটচিত্রী যে লোকজ পটচিত্র, সেই বিষয়ে সর্বশেষ। মোমো, মুন্সিগঞ্জের কালিঞ্চিপাড়া গ্রামে 9 পুরুষ ধরে পটচিত্র আঁকছে একটি পরিবার। সে খবর জানাতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। কাস্তেলো সাও জর্জ বা সেন্ট জর্জ ক্যাসেল পর্তুগাল ভ্রমণ করবেন, কিন্তু লিসবনের ঐতিহাসিক এই দুর্গটিতে আসবেন না, এমন পর্যটক খুঁজে পাওয়া দুষ্কর। তবে করোনা মহামারীতে এবছর পর্যটক সংকটে ক্যাসেলটিও। তবুও দৃষ্টিনন্দন ও প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি ভ্রমণে আসা অল্প সংখ্যক পর্যটকরাও বিমোহিত এর রূপে। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। টিকিট কেটে ভেতরে ঢুকতেই পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ময়ূরেরা। কামান দাগার পাশাপাশি দুর্গের প্রাকৃতিক এই সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে নিমেষেই। পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে সুউচ্চ পাহাড়ের চূড়ায় সাধু জর্জের নামে নির্মিত দুর্গ কাস্তেলো সাও জর্জ। 8ম শতাব্দীতে নির্মিত ঐতিহাসিক এই দুর্গটি লিসবনের ইতিহাসের একটি বড় জায়গা জুড়ে রয়েছে। ক্ষমতার পালাবদলে ফিনিশ, গ্রিক, রোমানদের পর দুর্গটি পর্তুগিজদের দখলে আসে 1147 খ্রিস্টাব্দে, যা পরবর্তীতে শত্রুদের হাত থেকে লিসবন রক্ষায় বড় ভূমিকা রাখে। দুর্গের অভ্যন্তরীণ সৌন্দর্য উপভোগের পাশাপাশি চূড়া থেকে লিসবনের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। এটা অন্যরকম এক অভিজ্ঞতা। আবহাওয়া আমাদের অনুকূলে ছিল, সব মিলিয়ে দারুণ সময় কাটলো। প্রথমবারের মতো এখানে এসেছি, সব ঘুরে দেখলাম, আবারও এখানে আসবো। এছাড়াও রয়েছে জাদুঘর, প্রদর্শনী সহ দৃষ্টিনন্দন নানা আয়োজন। 1755 সালে ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দুর্গটি সংস্কার করে ব্যবহার উপযোগী করতে বেশ বেগ পেতে হয় সংশ্লিষ্টদের। পর্তুগালের প্রত্নতত্ত্বের অন্যতম নিদর্শন এই ক্যাসেলটি। স্বাভাবিক সময়ে বছরের সব সময়ই পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও এবছর করোনা মহামারীর কারণে একেবারে পর্যটক শূন্য এই ক্যাসেলটি। তবে সামনের দিনগুলোতে আবার পর্যটকদের পদচারণায় মুখর হবে এই ক্যাসেল, এমনটাই প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কলকাতার নামি দামি চিকিৎসা কেন্দ্রের অধিকাংশই বাংলাদেশি রোগীদের ওপর নির্ভরশীল। বাংলাদেশ থেকে রোগী না আসায় এসব চিকিৎসা কেন্দ্র পড়েছে মারাত্মক সমস্যায়। এগুলো ঘিরে যে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, প্রায় 6 মাসে বাংলাদেশি পর্যটক না পেয়ে তারাও মহাবিপদে। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো তথ্যর 2 পর্বের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় ও শেষ পর্ব দেখুন। গত 4 দশক ধরে কলকাতার অদূরের মুকুন্দপুর এলাকায় গড়ে উঠেছে এক এক করে সর্বভারতীয় স্তরের নামী সব বেসরকারি হাসপাতালের শাখা। RN টাগোর, মেডিকা, CMRI, পেয়ারলেস, আমরি ছাড়াও বেশ কয়েকটি ল্যাবও রয়েছে এখানে। ভারতের নামী চিকিৎসকরা যেমন বসেন এখানে, তেমনি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং চিকিৎসা পরিষেবার গুণগত মান ভালো থাকায় ক্রমেই অঞ্চলটি হয়ে ওঠে একটি মেডিকেল ট্যুরিজমের জায়গা। এখানে আসতে শুরু করেন বাংলাদেশি সহ বিদেশি পর্যটকরা, যারা ঘুরতে এসে শারীরিক নানা অসুবিধার চিকিৎসা করিয়ে যান। চিকিৎসা কেন্দ্র ঘিরে এখানে গড়ে উঠেছে আবাসিক হোটেল, লজ। পাল্লা দিয়ে বাড়ছিল খাবারের দোকান, ফলের দোকানও। বাড়ছিল স্থানীয় যোগাযোগের জন্য অটোরিকশা এবং সাধারণ গণপরিবহনের সংখ্যাও। মূলত বাংলাদেশি চিকিৎসা সেবা প্রত্যাশীদের জন্যই এখানে ব্যবসা প্রতিষ্ঠান সচল থাকে, আর বর্তমানে তা কোভিড পরিস্থিতির কারণে বড়সড় হুমকির মুখে বলে এক বাক্যে স্বীকার করছেন স্থানীয় এসব ব্যবসায়ী। বাংলাদেশে লোক গেলে বিক্রি হয়ে যেত, আপনার বিক্রি হয় না। বাংলাদেশে তো বর্ডার বন্ধ, আসবে কি করে? ট্রেন বন্ধ, বাস বন্ধ, কি করে আসবে? আসতে পারছে না, আমাদেরও খারাপ। আমাদের তো এখানে হসপিটাল কেন্দ্রিক ব্যবসা, আমরা তো অফিসিয়াল কোনো এখানে ব্যবসা করি না। যারা চিকিৎসার অ্যাটেন্ডেন্স তারাই থাকে। বেসরকারি তথ্য বলছে প্রতি মাসে কলকাতার মুকুন্দপুর এলাকার বেসরকারি হাসপাতাল ঘিরে যে মেডিকেল ট্যুরিজম তৈরি হয়েছে, সেখানে শত কোটি টাকার ব্যবসা হয়, আর এটার প্রায় সিংহভাগই বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে আসে, যা গত 6 মাসে নেমে গিয়েছে শূন্যের কোটায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। খেলার খবর।
নভেম্বরে বিসিবির বিশেষ টি-20 লিগে খেলবেন মাশরাফি বিন মুর্তজা, নিশ্চিত করলেন সভাপতি নাজমুল হাসান পাপন। অংশ নেবে 5টি দল। বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়, তবে এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন সাকিব। এছাড়া 11 থেকে 23 অক্টোবর নিজেদের মধ্যে 3 দলের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করছে ক্রিকেট বোর্ড। টেস্ট খেলেন না 11 বছর হলো। টি-20 থেকে অবসর নিয়েছেন, ওয়ানডের অধিনায়কত্ব ছেড়েছেন। তবে এখনও ঘরোয়া ক্রিকেট খেলে যাওয়ার সংকল্প আছে মাশরাফির। কিন্তু করোনাকালে অনুশীলনে কোথাও দেখা যায়নি ম্যাশকে। তাই প্রশ্ন আছে মাশরাফির ফিটনেস নিয়ে। কোয়ারেন্টিন ইস্যুতে বিসিবির আয়োজনে দিবারাত্রির ওয়ানডে টুর্নামেন্টেও খেলবেন না। কিন্তু নভেম্বরে হতে যাওয়া টি-20 টুর্নামেন্টে খেলার ইচ্ছে আছে মাশরাফির। দেশসেরা অধিনায়কের খেলার ব্যাপারে বোর্ডের কর্তা ব্যক্তিরা ভিন্ন ভিন্ন মন্তব্য করায় তৈরি হয়েছিল ধোঁয়াশা। অবশেষে মাশরাফির খেলার খবর নিশ্চিত করলেন বোর্ড সভাপতি। ওর কোয়ারেন্টাইন এন্ড প্রিপারেশন ফিটনেস এটার জন্য একটু সময় লাগবে, সেই জন্য, বাট নেক্সট যে অ্যাভেলেবল টুর্নামেন্টই হোক সে খেলবে। তামিম, মুশি, রিয়াদ তো আছেনই। পঞ্চপাণ্ডবের বাকি 2 নাম মাশরাফি আর সাকিবও থাকবেন এই আসরে। 16 কলা পূর্ণ করবেন মিরপুরের 22 গজে। সাদা বলের সংক্ষিপ্ত সংস্করণের লিগটায় অংশ নেবে 5 দল। ক্রিকেট প্রেমীদের জন্য সুসংবাদ, ম্যাচগুলো সম্প্রচারিত হবে টিভির পর্দায়। আসরের বাড়তি আকর্ষণ হিসেবে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আলোচনা এখনো বিদ্যমান। কর্পোরেট লিগে হবে না বিসিবি স্পন্সরই হবে, এটা এখন পর্যন্ত কিন্তু আমরা ফাইনাল করিনি। আমরা 5টা টিম নিয়ে টুর্নামেন্টটা করার জন্য ইচ্ছুক। বিদেশি প্লেয়ার থাকবে কিনা, ওটা কি অকশনে হবে না ওপেন করে দেওয়া হবে, ওরা যার যার মতো নিয়ে আসবে, এই জিনিসগুলো এখনো হয়নি, তবে অকশনই হবে। ক্রিকেটারদের 2টি প্রস্তুতি ম্যাচ শেষ। পূর্বের সূচিতে 13 অক্টোবর একটি 3 দিনের প্রস্তুতি ম্যাচ উল্লেখ থাকলেও তা আর হচ্ছে না, কেননা সাদা ছেড়ে এবার রঙিন পোশাকে ক্রিকেটারদের ঝালিয়ে নিতে চায় বিসিবি। তামিম, রিয়াদ, শান্তদের অধিনায়কত্বে আয়োজনটা হবে ত্রিদেশীয় সিরিজের আদলে। 3টা টিম দিয়ে আমরা একটা টুর্নামেন্ট করছি এবং এটা ফাইনালটা আমরা টিভিতে দেখানোর চিন্তা ভাবনা করছি। তামিম একটা টিমের সাথে আছে, ও নেতৃত্ব দিচ্ছে। মুশফিকও একটা টিমে আছে, কিন্তু ও নেতৃত্ব দিচ্ছে না, ওই টিমের নেতৃত্ব দেবে শান্ত, এবং আরেকটাতে মাহমুদুল্লাহ রিয়াদ আছে। তবে লকডাউনে আটকা পড়া ডিপিএল এর ভাগ্যটা এখন ক্লাবগুলোর হাতেই। বিসিবি বসের ইঙ্গিতটা সেদিকেই। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। নারী নির্যাতনের প্রতিবাদে আন্দোলনে সামিল হলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া বর্তমানদের পাশাপাশি সাবেক অধিনায়ক আকরাম খানও প্রতিবাদ জানিয়েছেন। ফুঁসে উঠেছে দেশ। নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তীব্র প্রতিবাদ সর্বত্রই। দেশে নারীদের প্রতি সহিংসতার মাত্রা বেড়েই চলছে। সাধারণ মানুষের পর সোচ্চার হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। নারীদের প্রতি সহিংসতার রোধে ফেসবুক অ্যাকাউন্টে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাকিব আল হাসান। এক স্ট্যাটাসে ধর্ষণের বিরুদ্ধে এক হয়ে লড়াই করার আহ্বান জানান তিনি। এখনই রুখে না দাঁড়ালে আগামীতে এর ভয়াবহতা আরো বেড়ে যেতে পারে বলেও মন্তব্য করেন সাকিব। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন টাইগারদের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। সাথে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার শাহরিয়ার নাফিসও নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন। কয়েকদিন যাবৎ বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা আমাদের জাতি হিসেবে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। একজন পুরুষ হিসাবে আমি যতটাই বিব্রত, একজন বাবা হিসাবে আমি ঠিক ততটাই বিচলিত। আমি বিশ্বাস করি আমরা যদি যার যার জায়গা থেকে একটু সচেতন হই, প্রতিবাদী হই এবং সাহসী হই, তাহলে এই ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা ঠেকিয়ে দিতে পারবো। আর এর প্রথম ধাপ শুরু হবে আমাদের বাসায়। আসুন আমরা আমাদের ছেলেদের শিক্ষা দেই কিভাবে নারীকে সম্মান করতে হয়, কিভাবে তাদের পাশে দাঁড়াতে হয় এবং প্রয়োজনে তাদের রক্ষা করতে হয়। এই হোমস্কুলিং এর মাধ্যমে আমরা শুরু করতে পারি এই প্রথম ধাপ। এদিকে বর্তমান ক্রিকেটারদের সাথে এ আন্দোলনে এবারে সামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কও। যেগুলো ঘটছে এগুলো আসলে আমরা আমাদের আশা করি না। যে হারে বাড়ছে সেটা আসলে একটু খারাপের দিকে যাচ্ছে, বাট সরকার তো খুবই সিরিয়াসলি ব্যাপারগুলো নিচ্ছে এবং শাস্তিও দিচ্ছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। থাকা ভালো। এবং আমার কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে শরীরচর্চা করছেন আমরা সবুজ নামে একটি সংগঠন। সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর। জি মোমু, যেমনটি বলছিলেন, আপনি জানেন যে বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকলের সুখের মূল। আর এই বিষয়কে সামনে রেখেই কিশোরগঞ্জে দীর্ঘদিন ধরেই আমরা
সবুজ নামে একটি সংগঠন, তারা প্রতিদিন শরীর চর্চা করে আসছেন। কিশোরগঞ্জ শহরের এই ঐতিহ্যবাহী সংগঠনটি অনেকদিন ধরেই 2006 সাল থেকেই কিশোরগঞ্জ শহরে শরীর চর্চা করছেন। শহরের গুরুদয়াল মুক্ত মঞ্চ এবং কিশোরগঞ্জ স্টেডিয়াম এলাকায় এই সংগঠনের সদস্যরা প্রতিদিন সুস্থ দেহমন গঠনের জন্যই, ভালো থাকার জন্যই, সুস্থ থাকার জন্যই এই তারা শরীর চর্চা চালিয়ে যাচ্ছেন। আজকে আমি যেখানে আছি, যে আমরা সবুজ এর সংগঠনের সদস্যরা, এখানে কয়েক শত সদস্য আছেন যারা কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কাকডাকা ভোর থেকেই তারা শরীর চর্চা করছেন। তারা মাঠের এই বিশাল মাঠের বিভিন্ন জায়গায় শরীর চর্চা করছেন এবং বিভিন্ন শারীরিক কসরত করছেন। আপনাকে বলে রাখি যে এখানে যে আজকের যে এই সদস্যরা যারা আছেন, আমরা সবুজের সদস্যরা, জনাব আয়ুব আলী খানের নেতৃত্বে এখানে উনি শারীরিক কসরত শিক্ষা দিচ্ছেন এবং শহরের নানা শ্রেণী পেশার মানুষ আমি যদি একটু আপনাকে একটু যদি দেখাতে চাই যে আমাদের এখানে যারা শারীরিক কসরত করছেন, এখানে আপনাকে একটা বিষয় বলে যায় যে আমাদের যারা এখানে অসংখ্য আছেন, নারী আছেন যারা শারীরিক কসরত করছেন পুরুষের পাশাপাশি, এবং ভোর থেকেই তারা ওই যে শারীরিক কসরত করছেন। আমি যদি আমাদের দর্শকদের একটু দেখাতে চাই, যেটি মফস্বল শহরে আমাদের একজন পুরুষের পাশাপাশি এখানে প্রচুর সংখ্যক নারী রয়েছেন যারা শারীরিক কসরত করছেন এবং তারা অনেকে জানিয়েছেন তারা এই শারীরিক কসরত করে সুস্থ আছেন এবং প্রতিদিন ভোর থেকে 1 থেকে 1.5 ঘন্টা ধরেই তারা আমরা শরীরচর্চা যে সংগঠনটি আছে, এই সংগঠনের মাধ্যমেই তারা শারীরিক কসরত করছেন এবং শহরের বিভিন্ন স্থানেই তারা আজকে যে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আছেন, এরা অনেক সময় এই কিশোরগঞ্জে যে পুরো মুক্ত মঞ্চ আছে, নরসুন্দা মুক্ত মঞ্চে তারা শারীরিক কসরত করেন। আর যে এই সংগঠনটির সম্বন্ধে যদি আপনাকে একটু আমাদের দর্শকদের বলতে চাই, তারা শারীরিক কসরতের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত আছেন। তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছেন, যেমন যদি বলা যায় বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভেজাল বিরোধী অভিযান সহ নানা উন্নয়ন এবং সেবামূলক কাজের সাথে যারা জড়িত। আর এই যে সংগঠনটির যে অন্যতম যে একটি কাজ রয়েছে, তারা প্রতি বছর ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকে এবং তারা, আমি যাদের সাথে কথা বলেছি, আমরা সবুজ সংগঠনের যে সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এই শারীরিক কসরতের মাধ্যমে তারা অনেকেই সুস্থ আছেন। আর এখানে নানা শ্রেণী পেশার মানুষ যেমন আছেন, তারা বলেছেন যে 80 বছর তারা বলেছেন এই যে 2006 সাল থেকে তারা ওই শারীরিক কসরত চালিয়ে যাচ্ছেন এবং সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে তারা এর আরো বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে তারা জড়িত থাকবেন এবং যা কিছু ভালো থাকার জন্য তারা এই শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন, এমনটি বলেছেন এই সংগঠনের যারা কর্তা ব্যক্তিরা। তো কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে সবুজ সংগঠন যে আমরা সবুজ যে শারীরিক কসরত চালাচ্ছে, এই নিয়ে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে আমার কাছে ছিল আজকের সবশেষ। কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে চলছে শরীরচর্চা। আমরা সবুজ নামে একটি সংগঠন এই উদ্যোগ নিয়েছে, সে খবরে এতক্ষণ আমাদের জানাচ্ছিলেন সহকর্মী নূর মোহাম্মদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। ধর্ষণ বিরোধী প্রতিবাদে উত্তাল পুরো দেশ। রাজধানীতে ছাত্রলীগের আলোর মিছিল। আজ সব জেলার শহীদ মিনারের সম্মিলিত সাংস্কৃতিক জোটের অবস্থান কর্মসূচি। এবং কাল উদ্বোধন হচ্ছে হাওড়ের বিস্ময় ইট না মিঠামইন অষ্টগ্রাম সড়ক। ভিডিও কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী। নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় এলাকাবাসী। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।